গায়ককে সুন্দর দেখতে হওয়াটা কতটা ম্যাটার করে? এই যে তুমি এরকম হ্যান্ডসাম দেখতে, তার জন্য এটা আমার বলা ঠিক হবে না। এটা আমার বহু বন্ধু বান্ধব আছে তো সুন্দর দেখতে। হিন্দিতে একটা মানে কাহাওয়াত আছে যে পেহলে দর্শনদারি ফির গুন বিচারি। বাংলায় তো এখন ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই খারাপ অবস্থা বলে শোনা যায় চারিদিকে। নিজের কৃতিত্ব দেখানোর জন্য এটা যেমন তেমন গিয়ে দিলে তো হবে না। এখন গান বাজনার থেকে মানুষ ভাবে যে গানটা কিভাবে হিট হবে। এত মানুষ তো কভার সং বানান, নিজস্ব অ্যালবাম তৈরি করেন। তোমার সাফল্যের পিছনে ট্রিকটা কি, যার জন্য এত জনপ্রিয়তা পেলে? আমার প্রথম যে ভাইরাল গানটা এসেছিল 2000 হিট গান যেটা বলা চলে, যেটা কেরিয়ার ঘোরার মতন একটা গান। তোমার কি মনে হয় এআই কি সিঙ্গারদের সাথে কতটা কম্পিট করবে? এআই যত অ্যাডভান্সডই হয়ে যাক না কেন, কোনোদিন কিন্তু মানুষের মতন একদম 100% অ্যাকুরেসি আনতে পারবে না। রশিদ খানের জায়গায় অরিজিৎ সিং এসে গেছেন, এইরকম টাইপের যে একটা ছবি তৈরি হচ্ছে। অরিজিৎ সিং এর সাথে না অন্য কোনো সিঙ্গারের তুলনা হয় না। অরিজিৎ সিং রিয়েলিটির শোতে আমরা শুনি যে সবকিছু আগে থেকে সেট থাকে। ড্রামা বলবো না, যেমন তুমি শুটিং এর আগে আমাকে জিজ্ঞেস করছিলে কি কোশ্চেন করবো, আগে থেকে চ্যাম্পিয়ন সেট করা থাকে যে বলে সেই সব। মনে হয় না এটা। লোকে তো অবভিয়াস ব্যাপার একটা ধরে ফেলবে, এই কি করে হতে পারে। যে বলি না তো তোমার বন্ধু ছিল, তুমি বান্ধবী আছে, 78টা ঘুমের ওষুধ খেয়েছিল। হ্যাঁ, দেবলীনা এমনি এমনি আমার উপরে তো খোঁচে যায় না, আমি কথা বললে আরো খোঁচে যেতে পারে। ঘটনাটা ঘটানোর কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছে। এবার আমি ভাবছি বাই চান্স যদি ওর কিছু হয়ে যায়, কেসটা তো আমি খাবো সবার আগে। আমার বউ ফিলোসফি স্টুডেন্ট, যে প্রত্যেকটার এটাও আছে আবার ওটাও আছে। মাইলস্টোন যে আমি ওর থেকে বেটার করব। আমি গান গাওয়ার থেকেও বেশি না এখন মিউজিক প্রোডাকশন বা গানের কম্পোজিশনের প্রতি একটু বেশি ফোকাস করেছি। গানের জগতে সব থেকে বেশি পাশ পেয়েছো কাকে? মার ইচ্ছা ছিল ডাক্তারি করি বা ইঞ্জিনিয়ারিং করি, কিছু একটা, ডাক্তারি স্পেশালি। এইরকম উত্তর না একদম জনপ্রিয় হয়ে গেলে মানুষ দেয়। কার সাথে ডুয়েট গাইতে চাও? আমার ভীষণ ইচ্ছা শ্রেয়া ম্যামের সাথে একটা গান গাওয়ার। আমাদের সামনে এখন বাংলাতে অন্যতম জনপ্রিয় গায়ক উপস্থিত আছেন, এবং যাকে ছাড়া ইউটিউবে আপনি ভিডিও সার্চ করলে কোনো ভিডিও খুব একটা পাবেন না। তো আবির বিশ্বাসকে আপনারা মোটামুটি সবাই চেনেন তার সোলো গানের জন্য, নিজস্ব গানের জন্য, কভার গানের জন্য, বিভিন্ন অ্যালবামের জন্য। আবির বিশ্বাস আজকে আমাদের চ্যানেলে আছেন, আপনারা এতদিন ধরে বলছিলেন। তো তার কাছে আপনাদের যা যা প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমি হাজির হয়েছি। তো ওয়েলকাম টু আমার। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং। আচ্ছা, ওকে। তো আমরা ফার্স্টেই তোমার কাছে যেটা জানতে চাইবো যে আবির বিশ্বাস মানুষটাকে তো আমরা সবসময় বিভিন্ন জায়গায় দেখি পারফর্ম করতে। বাস্তব জীবনে মানুষটা কেমন? কেমন বলবো, মানে গান যেমন সেরকমই, মানে কিছুটা সাদাসিধে, কিছুটা ইনোসেন্ট, কিছুটা ঠান্ডা, আবার কখনো কখনো একটু মানে অ্যাগ্রেসিভও হয়ে যায়, কখনো কখনো একটু রেগেও যায়। সব কিছু মিলিয়ে মিশিয়েই মানুষ যেমন হয় সব সময় তো আর এক ধরনের মুড থাকে না। যখন যেটা মাথায় আসে, বন্ধুদের সাথে মজাও করি, আড্ডাও দিই, কখনো কখনো ফ্যানদের সাথে জমিয়ে ছবি তুলি, কখনো কখনো মুড থাকে না, আজকে ছেড়ে দাও, হাত জোর করে নমস্কার করে বেরিয়ে আসি। তো সব কিছু মিলিয়েই মানুষটা গান বাজনা যেমন সেরকমই। তো এত মানুষ তো কভার সং বানান, নিজস্ব অ্যালবাম তৈরি করেন, বা এমনিতে গান আমরা দেখতে পাই ইউটিউবে, সবাই চেষ্টা করছে সফল হওয়ার জন্য। তোমার সাফল্যের পিছনে ট্রিকটা কি, যার জন্য এত জনপ্রিয়তা পেলে, এত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেল? আমি ইউটিউব করছি কিন্তু বহুদিন ধরে, মানে মোটামুটি 2017 থেকে আমি ইউটিউবটা সেইভাবে করা শুরু করি। এবং আমার প্রথম যে ভাইরাল গানটা এসেছিল 2018তেই, মানে 1 বছরের মধ্যেই আমার কিন্তু প্রথম গানটা, হিট গান যেটা বলা চলে, যেটা কেরিয়ার ঘোরার মতন একটা গান, একটা কাভার সং ছিল, সেই গানটা চলে আসে। এবং আমার মানে আমি বলবো, মনে করি আমি যেটা, সেটা হচ্ছে আমি যে গানগুলো করি খুব সিম্পল রাখি গানগুলো, তার মধ্যে জটিলতা থাকে না। এবং বেছে বেছে যেই গানগুলো করি সেই গানগুলো আমার আগে হয়তো খুব কম লোকে কাভার করেছে, এরকম গান আমি করে এসেছি। এবং বাঙালির সাথে ইমোশনালি গানগুলো অনেক বেশিভাবে জড়িত ছিল সেই সময়, বা এখনও আছে। সেই জন্য হয়তো মানুষ দেখেছে যে না, এই ছেলেটা গানটা গাইছে, খুব নিষ্ঠার সাথে গাইছে, এবং এই গানগুলো এরমভাবে প্রেজেন্ট হতে পারে তারা হয়তো কখনো ভাবেনি। একটা ধরুন মান্নাজির গান আমি আমার মতন করে করেছি, যেটা হয়তো মান্না জি যেরকমভাবে গেয়েছেন তার থেকে মানে পুরোটাই ডিফারেন্ট। তো যেহেতু ওনার মতন তো আমি কখনো গাইতে পারবো না, তো আমি নিজের মতন করে করেছি, সেই ইউনিকনেসটা হয়তো আমার গানের মধ্যে পেয়েছে। তাই কারোর হয়তো মনে হয় যে না, মান্না দে স্যারের গান শুনবো, কারোর হয়তো মনে হয় যে না, এই গানটা আবিরের ভার্সন শুনি। তো সেই জন্য মনে হয় কোনো জায়গায় আমাকে একটু ডিফারেন্সিয়েট করা যায় অন্য যারা গান বাজনা করে আমার জনের তাদের মধ্যে থেকে। প্রেশার ফিল হয়নি যে এত বড় একজন গায়কের গান গাইছি, সমালোচনা হবে? না, প্রথম কথা, যেই বয়সটায় শুরু করেছি না, সেই বয়সটায় প্রেশার ফিল করার বয়স নয়। এখন হয়তো যদি আমি সেই গানগুলো, এখন কেরিয়ারটা যদি শুরু করতাম, তাহলে হয়তো অনেক কিছু ভাবতাম যে কি হবে যদি ঠিকভাবে না করতে পারি, রবীন্দ্রসঙ্গীত কি চেঞ্জ করে গাওয়া যায়। তো এখন আমি ভাবি এইগুলো, যে না, এগুলো কি করা যায়, এটা হয়তো করা ঠিক হবে না। তখন যেই টাইমে আমি শুরু করেছি তখন আমার হয়তো নেহাতি 17-18 বছর বয়স, এবং সেই টাইমে মানে
মানে বাচ্চা ছেলেই বলা যায়। এবং সেই টাইমে অত ভাবতাম না, নিজের মতন করে করতাম। মানে এত বেশি হারকাত মুরকি দেখানোর চেষ্টা করতাম, হয়তো প্রমিনেন্টভাবে নিতেও পারতাম না। এবং আগের গানগুলো এখন নিজে শুনলে মাঝে মধ্যে হাসি পায় আমার, যে এইগুলো কী করেছি আমি গানের মধ্যে। তো তখন প্রেশারটা ছিল না, এখন ফিল হয় যে আহ, এখন মানে সেই যে লিগেসিটা মানে তৈরি করেছি নিজের নিজের চ্যানেলের, এত একটা অডিয়েন্স, মানে 7 লাখ মানে তো কম নয় সেটা। অনেক মানুষের মানে ভালোবাসা, অনেক মানুষ আশা রাখে যে আবির একটা ভালো কাজ করবে। সেই নিজের যে মানে নামটা বলতে গেলে সেটা চেষ্টা করি যাতে এখন খারাপ নয়। এখন চাপটা এখন লাগে, মানে তখন চাপটা কিন্তু লাগে তখন মার্কেটে, মানে ইউটিউব ইন্ডাস্ট্রিতে এত বেশি সিঙ্গার্সও ছিল না তখন, আমরা হাতে গোনা কয়েকজনই ছিলাম। এবং সেই সময় কম্পিটিশনটাও খুব কম ছিল, এখন কম্পিটিশন অনেক বেশি। এখন নতুন নতুন যারা আসছে তারা অনেক ভালো কাজ করছে। মানে আমরা যেই টাইমে শুরু করেছি সেই টাইমে রিসোর্সেস ছিল না, কিভাবে গান মিক্স করতে হয় জানতাম না, ইউটিউবে সার্চ করলে আসতো না এত বেশি কিভাবে গান মিক্স মাস্টার করা যায়, শিখিও তো নেই, আমাদের বাংলায় সেরকমভাবে শেখার ভালো জায়গাও নেই। তো তখন থেকে এখন মানুষ অনেক বেশি ভালো কাজ করে, এখন প্রেশারটা অনেক বেশি রাদার দেন আমরা যেই টাইমে কাজ করেছি 2016-17 সেই টাইমের থেকে। মান্না দেই বলেছিলেন যে আগে আমাদের সময় গান বাজনা হতো, এখন বাজনা হয় সাথে একটু গান থাকে। তো তোমার মনে হয় কি চেঞ্জটা কতটা হয়েছে এবং এটা কতটা পজিটিভ বা নেগেটিভ? আহ গান বাজনা অবশ্যই মানে ওনাদের সময় তো ভালো হতোই, অনেক বেশি মানে মিউজিক্যালিটি ছিল গানের মধ্যে। এবং এখন জিনিসটা না, এখন গান বাজনার থেকে মানুষ ভাবে যে গানটা কিভাবে হিট হবে, কি করলে গানটা হিট হবে। আর ওনাদের সময় যেটা ছিল গানটা কি করলে ভালো হবে, এই দুটো ডিফারেন্সটা না মানে এখনকার দিনে মানুষকে বোঝানো যায় না। আমি জানি যে আজকে কি গান করলে আমার কিন্তু পরশু দিনের মধ্যে 1 মিলিয়ন ভিউ চলে আসবে, আমি জানি কি গান করলে বা কোন কন্টেন্ট বানালে আমার দুদিনে 1 মিলিয়ন বা একদিনে 1 মিলিয়ন চলে আসবে, আমি জানি। বাট আমি আমি এবং আমার মতন বেশ কিছু আমার বন্ধু বান্ধব আছে যারা গান বাজনা করেন এবং কন্টেন্ট বানায়, ভিডিও কন্টেন্ট, অন্য কন্টেন্ট, তাদের তারা জানে যে কিভাবে করতে হবে। বাট আমরা সেটার পিছনে ছুটি না, কারণ সেই জিনিসটা করে লাভ কি, কতদিনই বা মনে রাখবে মানুষ, এক এক মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর হার্ডলি। তো গান বাজনা তখন যেমন হতো ভালো, এখনো হয় না তা নয়, এখনো হয়, বাট সেই যে মর্যাদাটা দেয় মানে দেওয়ার যে ব্যাপারটা, এখন কিন্তু মানুষ সেইটা মানে করে না, যে একটা ভালো গান শুনবো আর ঠিক আছে চলো একটা উঠতে একটা গান উঠেছে সেটা দিয়ে একটা রিলস বানাই, একটা ভিডিও করি, নিজেরও কিছু ভিউজ আসবে। এখন ফেসবুক থেকে আর্নিংও আসে, ইউটিউব থেকেও আসে, রিলস বানালে, কন্টেন্ট বানালে। তো সেটা মানুষ ভালো গান এখন খুবই কম শোনে, যেটা একটু মানে যেটা বলে না ওই ফ্লুক ফ্লুক ব্যাপারটা এখন চলে বেশি, যে না এটা চলছে মার্কেটে, এটা শুনি, এটা নাচানাচি হচ্ছে, ব্যাস ওই বসে শুনবো একটু ঠান্ডা মাথায়, গানটার মানে বুঝবো, লিরিক্স কি আছে, কম্পোজিশন কি আছে, এইগুলো একটু বুঝি। আর মানুষ বুঝে যদি করে তাহলে ভালো। আর এখন আগের দিনের মতন তার এখন সময় নেই, এখন মানুষের হাতে অত টাইমও নেই, আমাদের কাছেই কোথায় টাইম। তো সেই জায়গায় অবশ্যই আগেকার দিনে তো গান বাজনা অনেক ভালো হতো। হিট গান দেওয়ার ফর্মুলাটা তুমি যেখানে ক্র্যাক করে ফেলেছো, নতুন যারা শুরু করছেন তাদের জন্য তাহলে কিছু অ্যাডভাইস দাও না কিভাবে না করতে মানে পারে? হিট, দেখো দুটো জিনিস একসাথে করা মুশকিল, যে হিট গান দেবো এবং হিট গানের সাথে আমি সাস্টেন করব। ওকে। কি মানে গানটা হিট হবে তার অনেক রকম ফর্মুলা আছে। যেমন গানটা নিজের মান সম্মান বজায় রেখে যদি হিট করতে চাই, তাহলে লেন্থটা মানে জিনিসটা অনেক লেন্দি, যে আমি ভালো কাজ করব, লোকে শুনে বলবে বাহ গানটা ভালো, শোনার মতন গান। আমি বলছি না যে শুধু সফট গান হতে হবে বা শুধু ক্লাসিক্যাল হতে হবে, গজল হতে হবে, পপ নাম্বার হতে পারে। একটা মানুষ শুধু পপ নাম্বার বানিয়ে হিট হতে পারে। তবে মানে ব্যাপারটা কি বলতো, মানে অনেকটা টাইম লেগে যাবে সেরমভাবে হতে গেলে। মানে সৎ পথে বলে না, এটা সৎ পথে কামানোর ব্যাপার, সে সৎ পথে যদি করতে হয় অনেকটা লেন্দি। কিন্তু যদি মনে হয় যে না আমি রাতারাতি করতে চাই, তার জন্য অনেক অপশানস আছে। এখন তো গুগল জেমিনি, তারপর চ্যাট জিপিটি, এখান থেকে সার্চ করলে প্রচুর অপশানস পাওয়া যায়। তো আমি বলার থেকে এখন অডিয়েন্স অনেক বেশি নিজেরা মিউজিক বানিয়ে নিতে পারছে এখন এআই দিয়ে, একটা কিছু মাথায় আসলে প্রম্পট দিয়ে সেগুলো বানিয়ে নিতে পারে, নিয়ে নিজের মতন করে গিয়ে আপলোড করে দিতে পারে, সেটা নিজের মতন একটা মিউজিক বানিয়ে আপলোড করে দিতে পারে। তো অনেক রকম অপশানস আছে, এবার সেটা তাদের হাতে যে তারা কোন প্রসেসটা গ্রহণ করবে। দুটো রাস্তা হয় সব কিছুরই, একটা সহজ একটা কঠিন। যদি সহজ যেতে হয় তাহলে ওইটা আছে, কিন্তু রাস্তাটা বেশি দিনের নয় এবং বেশি দূর অবধি যাওয়াও যাবে না। আর যেটা সৎ পথে যেটা কঠিন, সেটায় রাস্তাটা অনেকটা লম্বা এবং যেতেও থাকতে হবে এবং সাস্টেনও করা যাবে অনেক দিন। এআর রহমান যখন ইন্ডাস্ট্রিতে আসলেন তখন মিউজিশিয়ান যারা ছিল, আগে সেই শয়ে শয়ে মিউজিশিয়ান ভায়োলিন বাজাতেন, এসব বাজাতেন, তো তাদের সবাইকে ঘরে চলে যেতে হলো। কারণ তখন তিনি কম্পিউটার সবকিছু এই ডিজিটালি মিক্সিং এইসব ব্যাপারটাকে নিয়ে আসলেন। এখন এআই এসে গেছে। তো তোমার কি মনে হয় এআই কি সিঙ্গারদের সাথে কতটা কম্পিট করবে? করে তাদের সিঙ্গাররা জিতবে না এআই জিতবে? এটা ভীষণ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এখানে এআই, দেখো এআই বলে যে জিনিসটা,
কখনো মানে যত অ্যাডভান্সডই হয়ে যাক না কেন কোনোদিন কিন্তু মানুষের মতন একদম 100% অ্যাকুরেসি আনতে পারবে না, যত দূরই যাক না কেন, ঠিক আছে? আহ, এই জায়গায় মানে এখন যেই প্রসেসটা এসছে, এখন ভয়েস কপিরাইটিং হচ্ছে, কিভাবে নিজের ভয়েসটাকে লাইসেন্স, কারণ এআইতে অনেকে দেখছি, আমরা দেখছি যে অনেক সিঙ্গারের গলা কপি করে দিচ্ছে, বাট তোমরাও শুনেছো নিশ্চয়ই, বাট যখন কোনো সিঙ্গারের গান শুনে এআই দিয়ে একদম কিন্তু প্রমিনেন্ট হয় না, 99% হতে পারে, বাট 100% কিন্তু হয় না। তো সেই জায়গাটায় এআই আমরা ইউজ করতে পারি, আমিও বিভিন্ন রকম গানে এআই ইউজ করি, মাস্টারিংয়ের জন্য এআই ইউজ করি, কোনো ইনস্ট্রুমেন্ট ক্রিয়েট করার জন্য এআই ইউজ করি, আমি করি, এগুলো করি। তবে পুরোপুরি এআইয়ের উপর যে না একটা গান আমি প্রম্পট দিয়ে দেবো, এআই পুরো বানিয়ে দিয়ে দেবে, আমি ধরে আপলোড করে দেবো, এটা মানে এখনও অবধি তো সম্ভব হয়নি। ইন ফিউচার যদি টেকনোলজি অনেক বেশি ইমপ্রুভ হয়ে যায়, এবার সেটা আমরা দেখে যেতে পারবো কিনা জানি না। তবে হলেও মানে একটা ন্যাচারাল জিনিসের সবসময় একটা অন্যরকম মাধুর্য থাকে, একটা অন্যরকম মানে এসেন্স থাকে, সেটা এআই আমার মনে হয় না কখনো করতে পারবে। কারণ অনেকের মধ্যে অনেক প্রফেশনেই দেখা যাচ্ছে ইনসিকিউরিটিটা কাজ করছে, হ্যাঁ, যে আমাদের রিপ্লেস করে দেবে এআই। সিঙ্গারদের ক্ষেত্রে বা তোমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে সেরকম কোনো ভয়ের জায়গা নেই? না মানে সিঙ্গারদের ক্ষেত্রে তো নেই, কারণ একটা সিঙ্গারের গলা তো তার নিজস্বতাটা, এবার আমি সেটাই বললাম যে আমি যদি নিজের ভয়েসটা, এখন যদি কেউ চায় যে অরিজিৎ সিং এর মতন ভয়েস এনে আমি অরিজিৎ সিংকে রিপ্লেস করে দেবো, এটা কখনো সম্ভব নয় এটা। সেই জন্য কিছু বিভিন্ন রকম লিগ্যাল প্রসিডিওরসও মানে আছে, এবং সেগুলো আরও আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে, যেই জায়গায় আমি হয়তো আমার গলাটাকে কপিরাইটিং করতে পারবো। যেমন তুমি ধরো একটা কিছু লিখলে, আমি তো তোমার লেখাটাকে ঝেড়ে দিতে পারবো না, সেটা তোমার কপিরাইট রয়েছে তার উপরে। এবার সেটাই প্রসেস, ভয়েসটাকেও কপিরাইট করা যায়, এবং সেটা আস্তে আস্তে আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে। বিভিন্ন রকম মানে অন্যান্য সব দেশে এগুলো অনেক আগে থেকে হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে এখনো জানি না হয়েছে কিনা, হয়তো কিছু কিছু জায়গায় হয়েছে। তবে এই প্রসেসটা এসে গেলে হয়তো কেউ করে দিলেও সেটাকে টেক ডাউন করার ব্যবস্থা থাকবে। ওকে, অরিজিৎ সিং এর প্রসঙ্গ এখানে আসলোই, এটা খুব ইম্পর্টেন্ট এবং অবশ্যম্ভাবী প্রশ্ন। আমরা রিসেন্টলি দেখলাম অরিজিৎ সিং অনুষ্কা শঙ্কর এবং বিক্রম ঘোষের সাথে একটা যুগলবন্দি করলেন, উনি গাইলেন। তুমি কি দেখতে গেছিলে শুনে? না না না, আমি জানতেই পারিনি, মানে অরিজিৎ সিং যে ওখানে পারফর্ম করবে আমি জানতামই না। হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি তাই, আমিও জানতাম অনুষ্কা আনুশকা শঙ্কর, বিক্রম হ্যাঁ, ঘোষ। এরকম ভাবে বিজ্ঞাপনটা এসেছিল। হ্যাঁ, অরিজিৎ সিং আসবেন, এটা সত্যি হ্যাঁ, সারপ্রাইজ। মানে আমি মানে সিতার ইনস্ট্রুমেন্টটা আমার ভীষণই ভালো লাগে, বাট আমি মানে কখনো সেরকমভাবে শুনতে যাওয়া হয়নি, ইচ্ছা আছে ইন ফিউচার যাবো। এবার চেষ্টা করেছিলাম, বাট আমি রিসেন্ট একটা ক্যাফে করেছি, আমি ক্যাফের কাজে একটু, আমাদের কৃষ্ণগড়ে ক্যাফে, ওটা তো একটু ব্যস্ত ছিলাম বলে এবার যাওয়া হয়নি। এবং আমাদের তো যেন ক্রিয়েটারদের অনেক রকম পাসেস থাকে, অনেক রকম কোলাবোরেশন থেকে আসে, সবসময় কিছু না কিছু ইভেন্ট আসলে আমাদের সবসময় একটা যে যারা ইভেন্ট হাউস থাকে তাদের থেকে বলা হয় যে এটা প্রমোশন করে দাও, তোমাদের পাস দিয়ে দেবো বা এন্ট্রি দিয়ে দেবো, এগুলো থাকে। তো আহ, যাওয়া হয়ে ওঠেনি এবার। এবং এইখানে যে অরিজিৎ সিং স্যার যে পারফর্ম করবেন, সেটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আমি জানি না এরকম কোনো প্রমোশন হয়েছিল কিনা, মনে হয় হয়নি। হয়নি। তা সেটা যদি কেউ জানতো তাহলে হয়তো আরো মানে সামলানো যেত না জিনিসটাকে। তার এই রিটায়ারমেন্টের পর হয়তো ফার্স্ট এই পারফরমেন্সটা কলকাতায় হচ্ছে, এবং এত সুন্দর গান, এত সুন্দর মিউজিক, সবকিছু এত সুন্দর, টোটালি আনএক্সপেক্টেড ভীষণ। আচ্ছা, অরিজিৎ সিং যে এখন এইরকম পারফর্ম করলেন, ক্লাসিক্যাল গাইছেন, এবং তাতে সবাই একদম ধন্য ধন্য করছে। এটা যদি অরিজিৎ সিং এরকম কিছুদিনের বিরতি নিয়ে যে নিলেন, সেটা না নিয়ে করতেন, বা হুম। এতটা টপ গায়ক হিসাবে, মানে কমার্শিয়াল গায়ক হিসাবে এই টপে পৌঁছে এটা যদি না করতেন, তাকে কি এত বড় গায়ক বলা হতো? না, অরিজিৎ সিং যেই জায়গায় বিলং করেন, মানে ওটা একটা মানে এমন জায়গায় উনি এত কম বয়সে পৌঁছে গেছেন না, ওটা মানে ওর উপরে তো আর কিছু নেই। এখন ওয়ার্ল্ড ওয়াইড অরিজিৎ সিং নাম্বার 1 সিঙ্গার। সেটা জনপ্রিয়তার দিক দিয়ে, এই যে ক্লাসিক্যাল গান যেটা, হ্যাঁ। ধরুন ধরো তোমাকে বলছি, রশিদ খানের জায়গায় অরিজিৎ সিং এসে গেছেন, এইরকম টাইপের যে একটা ছবি তৈরি হচ্ছে, সেটা কি কখনো? না 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 না, অরিজিৎ সিং এর সাথে না ওনার বা অন্য কোনো সিঙ্গারের তুলনা হয় না। অরিজিৎ সিং মানে আমি কাউকে ছোট করে বলছি না, আহ, অরিজিৎ সিং এটা মানে বিভিন্ন জনারে আমরা দেখেছি অরিজিৎ সিংকে পারফর্ম করতে, বাট বাকি যারা সিঙ্গার্স আছে ইন্ডাস্ট্রিতে তারাও হয়তো অনেক জনারে করেছে, বাট অরিজিৎ সিং যেরকম একটা জনার থেকে অনেক অন্য জনারে গিয়ে যখন নিজেকে পুরো ভেঙে একটা ডিফারেন্ট মানুষ হিসেবে প্রেজেন্ট করে, একটা মানে মনেই হয় না যে এটা অরিজিৎ সিং গাইছেন। তো ওই জায়গাটা থেকে না মানে এটা কারোর সাথে তুলনা করা যাবে না। অরিজিৎ সিং এরকম নয় যে আহ, সোনু নিগমের জায়গা নিয়ে নেবেন, বা অরিজিৎ সিং সুখবিন্দর সিং এর জায়গা নিয়ে নেবেন। অরিজিৎ সিং প্রত্যেকটা জনারেই যখন যায় উনি কিন্তু ফাটিয়ে গান করেন। তার মানে এইটা নয় যে উনি অন্য কাউকে রিপ্লেস করার জন্য গাইছেন, উনি নিজের 100%টা দিয়ে গাওয়ার চেষ্টা করেন, এবং সেটা গানও উনি। এবং কম্পেয়ার করে তো এখানে মানে আমি বা আপনি কম্পেয়ার করার এখানে কেউ না আমরা।
কম্পেয়ার ঠিক বলছি না আমি। আমি বলছি যত বড় ইমেজ তৈরি হচ্ছে অরিজিৎ হুম। সিং এর, সেটা ওই কমার্শিয়াল গান গেয়ে টপে পৌঁছেছিলেন বলেই কি হচ্ছে? না মানে আমি বলছি যেকোনো একজন সিঙ্গার যদি এইভাবে করতেন, যে তিনি শুরু থেকেই ক্লাসিক্যাল গাইছেন, হ্যাঁ। এইভাবে আসছেন, তার না, কারণে এটা অনেক টাফ হয়ে যেত কি? না অরিজিৎ সিং একটা দেখুন যেরকম ব্যাপার হয় না, মানে অরিজিৎ সিং একটা যে জায়গায় অলরেডি চলে গেছেন, উনি এই জায়গাটায় এসছেন হঠাৎ করে একটা পারফরমেন্সের মাঝখানে উনি ঢুকে পড়েছেন। এটা অন্য সিঙ্গার হলে হয়তো এই যে আপনি যেরকমভাবে বলছেন যে এত বড় ক্রেজটা কি তৈরি হতো না, হয়তো সেটা হতো না। অরিজিৎ সিং এর রিসেন্ট এরকম একটা ইস্যু যে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন বলিউড মিউজিক থেকে বা প্লেব্যাক মিউজিক থেকে। তো সেটার জন্য একটা অলরেডি মানুষের মধ্যে একটা চাঞ্চল্য রয়েছেই, এবং অরিজিৎ সিং এর যখনই কোনো একটা ভালো গান আসে তখনই একটা আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে পুরো ধুম পড়ে যায়। তো সেই জায়গা থেকে যেহেতু একটা জিনিস আছে, তার মধ্যে থেকে এরকম একটা পারফরমেন্স দিয়েছেন, একটা মানুষের মধ্যে যে কি হচ্ছে, গান কি গাইবে না? আর অনেকে মানুষ কিন্তু ভাবছে অরিজিৎ সিং আর গানই গাইবে না। অনেকে ভাবে এটা। আমার বাড়িতেই আমার মা সেদিন বলছিল, একটা ভুল ধারণা তৈরি হ্যাঁ, যে হয়েছে। অরিজিৎ সিং তাহলে কি গান গাওয়া বন্ধ করে দিল? আমি বলছি, না, গান গাওয়া বন্ধ হয়নি। মানে প্লেব্যাক ফিল্ম মিউজিকটা বন্ধ রেখেছেন আপাতত। আর অরিজিনালস যেগুলো নিজে বা কোলাবোরেশনস কাজ সেগুলো করছে এখন। আর আমি তো এক্সপেক্ট করেছিলাম যে এরকম টাইপেরই কাজ, এটা তো কিছুই না, এর থেকে আরও জটিল জটিল কাজ আমরা ইন ফিউচার জানি। আমি মানে 100% শিওর যে আমরা দেখতে পারবো। এটা জাস্ট একটা মানে শুরুয়াত, যে অরিজিৎ সিং এই পারফরমেন্সটার মাধ্যমে এটা জানাতে চাইছেন বা এটা বোঝাতে চাইছেন, আমার যেটা মনে হচ্ছে যে এবার কি ধরনের খেল আমি দেখাবো, তোমরা দেখো এবার। এতদিন তো গান বাজনা দেখেছো সিনেমাতে, যেটুকু করার করেছি। এবার আসল আমার যে ট্যালেন্টটা আছে সেটা এবার আমি মানুষের মধ্যে দেখাবো। কারণ অরিজিৎ সিং যে জায়গাটা অলরেডি চলে গেছেন, ওয়ার্ল্ডের টপ, এর পরে তো আর কিছু নেই। একটা পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়ে আছেন উনি। এবার এর পরে আর কি? তার উপরে তো আর যাওয়া যাবে না। এবার তার উপরে যাওয়ার জন্য কি করা যায় সেইটাই এখন উনি আমাদের দেখাবেন। অন্য পাহাড়ের আরেকটা অন্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মাঝে, মাঝে একটা ট্রেন্ড দেখা যায় যেরকম 40 তেই রিটায়ারমেন্ট নিতে হবে। মাঝে হ্যাঁ। এরকম একটা ট্রেন্ড খুব চলছিল। তো অরিজিৎ সিং এর পর তোমাদের গায়কদের মধ্যে কি এরকম একটা ট্রেন্ড আসবে মনে হচ্ছে? মানে তোমার কি নিজের ইচ্ছা করেছে কখনো যে এরকম ব্রেক নিই? না, না, না। এবার এখন তো বলা যাচ্ছে না, এখন মাইন্ডসেটটা একরকম। আমার 18 বছর বয়সে একরকম চিন্তাভাবনা ছিল, 25 বছরে একরকম ছিল। এখন 28 বছর চলছে, এখন একরকম চিন্তাভাবনা। এবার আমি জানি না 35 এ গিয়ে আমার কিরকম চিন্তাভাবনা থাকবে। এবার আমি গানটা যে ইউটিউব করবো কিনা, আমি কি ফিল্ম মিউজিকে যাবো কিনা, বা আমি অন্য কোনো রকম গান বাজনা শিখবো কিনা, সেগুলো এখন এই মুহূর্তে তো বলা মুশকিল। বাট এখন যে মেন্টালিটিটা আছে, সব ধরনের গান বাজনাই করতে চাই, যেগুলো আমার, যেহেতু গান শিখিনি কোনোদিন, আমারও একটা লিমিটেশনস আছে। আমি এখন চাইলেই রশিদ খান স্যারের মতন গান গাইতে পারবো না। তা আমার লিমিটেশনসের মধ্যে থেকেই, বা আমি আরও কিছু যদি শিখতে পারি, সেই শেখার মাধ্যমে যেটুকু জানতে পারবো, তার মধ্যে থেকে যেগুলো গাইতে পারবো সেগুলো গাওয়ার চেষ্টা করবো। বাট ওই রিটায়ারমেন্ট ব্যাপারটা, মানে একটা পার্টিকুলার জনার থেকে যে নিয়ে নেবো, একটা পার্টিকুলার ফিল্ড থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবো, এরকম কোনো প্ল্যান আপাতত আমার তো নেই। ওকে, আবার ইউটিউবে চলে আসি। ইউটিউবে তোমার যে অ্যালবামগুলো আসে, এত ভিউ হয়, তার জন্য গানের ভূমিকা কতটা? আর অ্যালবামে ভিডিওগ্রাফির ভূমিকা কতটা? আহ, গানের ভূমিকা মোটামুটি 70% তো গানেরই, অডিও। ভিডিও, এখনকার দিনে ভিডিওটা খুব ম্যাটার করে, এবং ভিডিওটার পিছনে প্রচুর খরচাও হয়। আগে অতটা হয়তো খরচা করতাম না, ঘরের মধ্যেই স্টুডিওর মধ্যেই শ্যুট করে ফেলতাম। আর এখন একটা ভিডিওতে মোটামুটি ভালো খরচা হয়। মোটামুটি আমার একটা শোয়ের পেমেন্ট একটা ভিডিওতে চলে যায়। ঠিক আছে? এবং ভিডিওটা অবভিয়াসলি ম্যাটার করে। একটা মানে একটা হিন্দিতে একটা মানে কি বলে, একটা কাহাওয়াত আছে যে পেহলে দর্শনদারি ফির গুন্ডিচারি। তো ওই ব্যাপারটাই যে আগে দেখবে লোকে যে জিনিসটা কি, যদি জিনিসটা একটা বক্স যদি দেখতেই ভালো না লাগে, আমি খুলবো কেন বক্সটা? তো সেরকমই ভিডিওটা চেষ্টা করি একটু ভালো করার, এবং ভিডিওটা অবভিয়াসলি ম্যাটার করে। কিন্তু ভিডিওটা খোলার পরে যদি দেখে কি গান হচ্ছে, এটা বন্ধ করুন। ওই ব্যাপারটা যে ভিডিও ভালো যতই হোক, গানটা যদি না ভালো হয়, ভিডিও দেখে কিন্তু হবে না। তোমার ভিডিও হয়তো লোকে নিয়ে নেবে, তার পিছনে অন্য গান চালিয়ে সেটা হয়তো ভাইরাল হয়ে যাবে, কিন্তু তোমার গানটা কিন্তু ভাইরাল হবে না। তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি অ্যাক্টর হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে চাও, নাকি চাইছো নিজের ভিডিওটা ভালো ভিউ হোক? গানটা যদি হিট না হয়, অ্যাজ এ সিঙ্গার তো আমার কোনো মানে হয় না। তাহলে আমি অ্যাক্টর হিসাবে যাব, যদি আমার ভিডিওটা ভালোভাবে করতে হয় সেরকম। কিন্তু যেহেতু সিঙ্গার, আমি চাই সবসময় গানটার উপর বেশি ফোকাস দিতে, এবং আমার বাজেটটাও সেরকমভাবে থাকে যাতে আমি গানের উপর বেশি আহ, খরচা করতে পারি, চেষ্টা করি। এবং এখন তো স্টুডিও আছে, নিজেই করি সব কিছু, মিক্স মাস্টার প্রোডাকশন সব কিছু নিজেই করতে পারি। ভিডিওটা এখন বাইরে থেকে কাস্টিং নিতে হয়, এবং প্রোডাকশনের জন্য বাইরে যেতে হয়, রেকি করতে হয়, শ্যুটের লোকেশন, যাতায়াত, খাওয়া, কস্টিউম, মেকআপ, এগুলোর অনেক রকম খরচা থাকে। তো হয়েই যায়, মোটামুটি ভালোই খরচা হয়ে যায়, এবং খরচা করে ভিডিওটা যদি ভালো বানাই, গানটা ভালো থাকলে ভালো হয়।
এই যে এত খরচা করে ভিডিওটা বানাও, তার উদ্দেশ্যটা কি? ভিডিও থেকে কি টাকা ওঠে আদৌ? না, ইউটিউবে তো চলে, টাকা না, ওঠে না। তাহলে একদম কি ওঠে হয়? না। তোমার ব্র্যান্ডিং তৈরি হয়, পপুলারিটি হয় সেটার জন্য না? আহ মানে ব্যাপারটা কিরকম বলো তো? ভিডিওটা চেষ্টা করি ভালোভাবে করে, যদি আমি ভালোভাবে করতে পারি, ১০০টা ভিডিও যদি করি আমি, একটা যদি আমার লেগে যায়, সেই একটা দিয়ে কিন্তু আমার এই ১০০টা ভিডিওর টাকা উঠে যাবে। যদি আমি এইভাবে দেখি যে না, আমার ইউটিউব থেকে টাকা ওঠার প্ল্যান আছে। আচ্ছা। তাহলে আমার ১০০টা ভিডিও বানালে আমার একটা ভিডিও তো চলবেই ১০০টার মধ্যে। কি ২০০টা বানালাম, একটা চললো। সেই একটা দিয়েই কিন্তু আমার বাকি ২০০ এতদিন যা খরচা করেছি তার কিন্তু টাকা উঠে যাবে, এবং আমার হয়েওছে। আমার হয়তো একটা অরিজিনাল করেছি, ১০টা অরিজিনাল করেছি, আমার একটা কভারে তার টাকা উঠে যায়। এরকম হয়েছে। এবার আমি যদি এরমভাবে না দেখি, একটা ভিডিও বানাতে আমার যেটা খরচা সেটা আমার একটা শো করলেই উঠে যাচ্ছে। আমি মাসে ১০টা শো করছি। মানে এমন না যে আমার ভিডিও করে টাকা তুলতে হবে, আমি এই উদ্দেশ্যে কিন্তু ভিডিও বানাই না। ভিডিওটা বানাই কারণ ভালো লাগে। আর এখন মানে মার্কেটটা এমন হয়ে গেছে না, প্রত্যেকটা মানুষ ভালো, ভালো ভিডিও করছে। আমি যদি সেরকম ভিডিও না দিতে পারি তাহলে আমারটা কেন দেখবে লোকে? এজন্যই ভিডিওটা মানে টাকা না উঠলেও ভিডিওটা আমাকে করে যেতে হবে। কারণ যদি বন্ধ করে দিই, অ্যাজ এ সিঙ্গার কিন্তু আমি ডাউন হয়ে যাবো, বা আমি অস্তিত্ব সেখানে শেষ হয়ে যাবে। কিন্তু কন্টিনিউ আমাকে করতে হবে এবং ভালো কাজ দিয়ে যেতে হবে। রিলেভেন্ট থাকার জন্যই একদম, করে একদম, দাও। একদম। আর এই যে ভিডিওগুলো যে কভারগুলো বিশেষ করে যখন বানাচ্ছ, কপিরাইট কখনো আসে না এর জন্য? অবশ্যই আসে। কভার যেগুলো আমি করি বেছে, বেছে এমন কভারই করি যেই সব কোম্পানিগুলোর সাথে আমার মানে টাই আপ আছে। এসভিএফ এর সাথে আমি সবথেকে বেশি কভার করেছি, এবং এসভিএফ এর সাথে আমাদের এগ্রিমেন্ট আছে একটা, যে অডিও রাইটসটা ওরা রাখে এবং আমার চ্যানেলটা ওরা হোয়াইট লিস্ট করে দেয়। মানে আমি ইউজ করতে পারবো আমার গানটা। মানে যা ইনকাম হবে ওরা নেবে? অডিওর ইনকামটা ওরা নেবে, ভিডিওর ইনকামটা আমি নেবো, এবং অডিওর জন্য ওরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি ওরা পে করে আমাকে, এবং ওরা অডিও রাইটসটা পুরো নিয়ে নেয়। সেই জন্য অডিওগুলো তোমরা এখন অডিও প্ল্যাটফর্মেও দেখতে পারো। তাছাড়া তো অডিও দেওয়ার কোনো অপশান নেই যে আমি অন্য একটা কাভার সং আমি বানিয়ে অডিও প্ল্যাটফর্ম, স্পটিফাই এগুলোতে আপলোড করে দেবো। এটা হবে না, কাভারের ক্ষেত্রে তো হবে না। এটাই। তো এসভিএফ যে এটা করছে, মানে এসভিএফ পার্টিকুলারলি বলছি না, এরকম যে বিভিন্ন মিউজিক কোম্পানি কোম্পানিতে, করছে, হ্যাঁ। তাদের সাথে তোমরা যে বার্গেন করবে এত টাকা আমার চাই, এই হুম। জায়গা কি আছে? নাকি তারা যা অফার করে তাই নিতে হয়? সেটা ডিপেন্ড করে তুমি কতটা জনপ্রিয় তার উপরে। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যে অ্যামাউন্ট অফ মানিটা ওরা পে করে, আমি বলবো না কম বা বেশি। আমার দরকার ছিল সিকিউরিটি। কারণ প্রথম কথা, আমি এই গানটা তো কোনো জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারবো না অডিওতেই। ঠিক আছে? এবং এই গানটা যদি অন্য কেউ মানে আনঅথরাইজড কেউ একজন নিয়ে যদি ডিস্ট্রিবিউট করে দেয় এসবিএফ এর পারমিশন ছাড়া বা আমার পারমিশন ছাড়া, আমার আর কিছু তাকে করার অপশন নেই। আমি কতবার স্ট্রাইক দেবো? একজনকে আজকে দেবো, কালকে আরেকজন মেরে দেবে, নিয়ে আপলোড করে দেবে অডিও। তো আমার চ্যানেলে তখন ক্লেম চলে আসবে। তখন এসবিএফ কে মানে আমি কি বলবো যে একটু দাদা দেখো, একটু করিয়ে দাও তোমাদের গান। আমি বলছে তুমি তো, এসবিএফ বলবো তুমি আমাদের গান তুমি কি গান করতে গেছো? তোমার কি রাইটস আছে? হ্যাঁ। তো তখন এসবিএফ যখন আমার থেকে নিচ্ছে রাইটসটা, আমার গানটা সিকিউর আসছে, তখন এসবিএফকে আমি বলতে পারছি যে আপনাদের তো রাইটস আছে, আপনারা তাহলে ওটাকে টেক ডাউন করান। তখন ওরা টেক ডাউন ওটাকে করে দিচ্ছে, আমার চ্যানেলটা সেফ থাকছে। এই উদ্দেশ্যতেই আমার করা। আমার এমন না যে এসবিএফ আমাকে প্রচুর টাকা দিচ্ছে বলে আমি করছি, এরকম ব্যাপার না। যে টাকাটা দিচ্ছে কম বেশি আমি বলবো না, এটা হয়তো অনেকের কাছে কম লাগতে পারে, অনেকের কাছে বেশিও লাগতে পারে। বাট আমি টোটালি এসবিএফ এর সাথে এগ্রিমেন্টে ওই গানগুলোর জন্য গেছিলাম, যেটা সিকিউরিটি পারপাস, এবং একটা গুডউইল আমাদের মধ্যে তৈরি হবে, একটা ভালো সম্পর্ক হবে, সেই জন্যই। তোমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশনে আমরা যেরকম দেখেছি, অঞ্জন দত্ত, শিলাজিৎ, সুমন, হুম। উম, তুমি, কেশব দে বা এখন যারা আছে, তারা সেই জায়গাটা কেন করতে, মানে সেই জায়গাটা অ্যাচিভ করতে কেন পারছো না? তোমাদেরও তো আজকের অঞ্জন দত্ত, আজকের সুমন, আজকের শিলাজিৎ হওয়ার কথা ছিল। আহ এইটা না বড্ড ডিপ্লোম্যাটিক একটা কোয়েশ্চেন। এটা কি অ্যান্সার দেবো? কারণ মিউজিকটা না, মানে যেমন ধরো আমি মানে আবারও বলছি, যে কাউকে ছোট করে বলছি না, মানে আমার বাবার কিন্তু চাকরি পাওয়ার জন্য শুধু রেজাল্ট দিয়েই হয়ে গেছে। বাবাকে কিন্তু কোনো এক্সাম দিতে হয়নি। হুম। তখন পেপারে আসতো যে এই ডিপার্টমেন্টে চাকরি নেওয়া হচ্ছে, কি করতে হবে তার জন্য? রেজাল্ট পাঠাতে হবে। ঠিক আছে? হুম। তো আমি বাবা রেজাল্টের দিয়ে মেল করে, ওই মেল কি বলছি, চিঠি পাঠিয়ে দিয়েছিল। এবার সেখান থেকে লেটার চলে এসছে। আমাদের কি আজকালকার দিনে এখন সেই অপশনটা আছে? তখন কম্পিটিশন কম ছিল, তখন মার্কেটটা অনেক ওয়াইড ছিল। আর এখন আরো হয়তো পরিসর বেড়েছে, বাট মার্কেটে অনেক লোক ঢুকে বসে আছে, তাই না? হুম। এখন অনেক কম্পিটিটর আছে এখন মার্কেটটায়। মানে এখন তার মধ্যে বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা কি বলতো, কোলাবোরেটিভ কাজ খুব কম হয়। আমি যেমন একটা বন্ধুর সাথে মিলে কাজ করব, সেই জিনিসটাই নেই। বা আমি একটা কাজ করেছি, আমার একটা বন্ধু সেটা শেয়ার করবে, সেই জায়গাটাও এখানে নেই। হয়তো সামনে দেখালে বা ভাই খুব ভালো কাজ করেছিস, হেবি দারুণ, কিন্তু হয়তো পিছনে দেখেছিস ওর গানটা,
কেমন যেন লাগছে, মনে হচ্ছে না ওই গানটা থেকে ঝেড়েছে, এরকম একটা ব্যাপার। ওই জিনিসটা কিন্তু আছে। এটা তো ঠিকই, কিন্তু এই যে রঞ্জনা আজ আমি আর আসবো না, এটা যে এত বছর বাদেও 30 বছর বোধহয় হতে হলো, এত বছর পরেও তো এখনো এটা সেই একই রকম রয়েছে। তোমার কি মনে হয় এখনের গানগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলোর কোনোটা এরকম 30 বছর বাদে ওই শেলফ লাইফটা থাকবে? এটা বলা মুশকিল। কেমন কিরকম বলছে, আমি ধরো 2013 সালে অরিজিৎ সিং এর তুমিও এসেছিল, আজকে 2026, 13 বছর পরেও কিন্তু আমরা গানটা শুনি। এটা এখন যে গানটা আসছে সেটা দেখতে হবে 13 বছর পর যায় কিনা, কারণ একটা তো অপশান আছে, দেখছি আমরা অরিজিৎ সিং এর গানটা চলছে। হ্যাঁ। অরিজিৎ সিং তো মানে আমরা যেই টাইমে শুরু করেছি তার হয়তো 5-6 বছর আগে থেকে অরিজিৎ সিং গান করছে। আমি বিশেষ করে বাংলা গানের কথা বলছি। হ্যাঁ, বোঝে না, সে বোঝে না, হয়তো 15 সালে এসছে, এখনো তো লোকে শুনছে, আমরা তো স্টেজেও পারফর্ম করি। কিন্তু সেটা সিনেমার গান, একটা অরিজিনাল, হ্যাঁ, প্লেব্যাক সিঙ্গিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা আচ্ছা অরিজিনাল বাংলা গান আসছেই বা এর কোথায়? প্রসঙ্গে আমি আসছি, একটু বাদে আসছি। বাংলা গান আসছেই বা কোথায় অরিজিনাল সেরকম ভাবে যে মানে শুনবো বাংলা গান, তো সেরকম হ্যাঁ, এই যে আসেও না। আসছেন, আমি সেটাই বলছি, সেই জায়গাটা কেন হচ্ছে, কোথায় কেন হচ্ছে হবে? না তার কারণ হচ্ছে একটা হচ্ছে তো, একটা যে গানগুলো তুমি মানে বললে, প্রতিভার অভাব হচ্ছে নাকি শ্রোতার না অভাব না হচ্ছে না না নাকি? না না, না। দেখো মিউজিক কোম্পানি তো একটা ব্যাপার আছে, একটা মিউজিক কোম্পানি ধরো সারেগামা, যে তুমি গানগুলো বলছো যে অঞ্জন দত্তের যে গান হয়তো কোনো একটা মিউজিক লেভেল থেকে এসছে, হুম। আশা অডিও থেকে হতে পারে, টাইমস মিউজিক থেকে হতে পারে, সারেগামা থেকে হতে পারে, তো এগুলো একটা মিউজিক কোম্পানি, একটা মিউজিক কোম্পানির ব্যাকিং ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু একটা আর্টিস্টের জীবনে। হুম। ইন্ডিপেন্ডেন্টলি কাজ করাটা ভীষণ টাফ। তুমি যে গানগুলো বলছো এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট গান, মানে হয়তো একটা আর্টিস্টের সিঙ্গারের লেখা গান বা কম্পোজ করা গান, গাওয়া গান, কিন্তু সেগুলো কিন্তু তারা কেউ নিজের চ্যানেলে আপলোড করেনি বা নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করেনি, সেগুলো সব মিউজিক কোম্পানি থেকে আপলোড করেছে, এবং মিউজিক কোম্পানি কিন্তু তাদের জন্য প্রচুর প্রমোশন করেছে, এবং সেটা কোনো ক্যাসেটের মাধ্যমে হোক, কোনো দোকানের মাধ্যমে হোক, কোনো জায়গায় চালানোর মাধ্যমে হোক। এবার আমাদের কিন্তু সেগুলো করার জন্য কেউ নেই, আমাদের পুরোটাই কিন্তু নিজেদের ফান্ডিংটাও আমাদেরকে নিজেদেরকে করতে হয়। কিন্তু এর একটা উল্টো দিকটা তুমি ভাবো, হ্যাঁ। তখন তো ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ছিল না, হুম। এত সহজে মানুষের কাছে পৌঁছে যাওয়া যেত না। এটাই তো, সেটাই বলছি যে এত সহজে যেহেতু পৌঁছাতে পারতো না, যখন একটা দুটো পৌঁছে যেত সেটা রেস থাকতো, আর এখন এত সহজে পৌঁছে যাচ্ছে, এবং তার মানে এক্সচেঞ্জে আরেকটা গানও খুব তাড়াতাড়ি চলে আসছে। এতে মানুষ তাড়াতাড়ি ভুলে যাচ্ছে। হ্যাঁ, এখন কি রিলস আমরা স্ক্রল করছি, রিলস দেখা গেল, স্টার্ট করে স্ক্রল করে দিলাম, হয়ে গেল, চলে গেল। তো সেরকম তো অপশানও ছিল না সেই হ্যাঁ। সময়, যে না ঠিক আছে আরো অপশান আছে তো আমার কাছে, এতগুলো শুনি না, চলো না। অত তো গানও ছিল না সেই সময়, গানের এত সিঙ্গারও ছিল না, হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর কম বয়সী সিঙ্গার তার মধ্যে। এখন বাচ্চা বাচ্চা সিঙ্গার কত বেশি, ছোট ছোট বয়স থেকে সবাই কি সুন্দর গান বাজনা করে। তখন তো মানে যারা সিঙ্গার ছিলেন আর কি, তাদের প্রত্যেকের মধ্যেই আমরা দেখেছি একটা মানে একটা সার্টেন এজে যাওয়ার পরে তারা সবাই গান বাজনা শুরু করেছেন। তো সেই জায়গায় আমরা হয়তো যেই টাইমে শুরু করেছি, বা এখন আরো ছোট ছোট ছেলেপিলেরা গান বাজনা করছে, তো সেই ব্যাপারটা না, মানে এখন কম্পিটিশনটা এত বেশি না মার্কেটের মধ্যে, আর এত অপশনস মানুষের কাছে। আমাদের সোদপুরটাকে বলা হয় ফুড হাব। সোদপুরে এত খাবারের দোকান, মানুষ কনফিউজ হয়ে যায় যে কোনটায় খেতে যাবো। বিরিয়ানি আমার খেতে ইচ্ছা করছে, ঠিক আছে চলো আমি নিয়ে খেয়ে আসি। এবার সোদপুরে 6-7টা বিরিয়ানির দোকান, ভালো ভালো, তো কোনটায় খাবো, সেরকমই আমার কাছে অপশান রয়েছে, আমি এত কেন আবির বিশ্বাসের গান শুনবো। তখন অপশানটাও কম ছিল সেই জায়গায়, আর গান বাজনা তো অবশ্যই মানে খুবই ভালো হতো। এখন সেই মানে যে আধ্যাত্মিকভাবে ভাবাটা, গান নিয়ে পড়ে থাকা, চিন্তা করা, সবাই তো সেরকম করে না। তো তুমি মূলত যে ইউটিউবে ফোকাস করেছো, এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আছো, কিন্তু আমরা আগে দেখতাম এফএম এ বাংলা গান প্রচুর চলতো। তো বাংলা গান এফএম এ এখন চলে না, শুনি যে এফএমই চালায় না। তো তোমরা নিজেরা বা তুমি নিজে কি কখনো এফএম এ ওখানে গিয়ে বলেছো যে অ্যাপ্রোচ করেছো সেভাবে? আমি রিসেন্ট একটা আকাশবাণীতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, এবং আকাশবাণী তো আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা ভীষণ রেপুটেড এবং প্রথম বলা যায়। হ্যাঁ। এফএম জিনিসটা না এখন আমাদের মানে ঘরে সেরমভাবে চলে না, এফএম জিনিসটা। তা আমার বাড়িতে তো চলে না, তোমার বাড়িতে যাই না আমি, না, চলে খুবই কম এখন তো। খুবই কম এখন এফএম, আমরা গাড়িতেও সেরকমভাবে শুনি না, এই ব্লুটুথ দিয়েই গান বাজনা চালাই। তো এই এফএমটার কাছে পৌঁছাবো কিভাবে, কিভাবে আমি কোঅর্ডিনেট করব, এই চিন্তা ভাবনাটাও মানুষের কাছে খুব মানে একটা ডিফিকাল্ট ব্যাপার, যে আমি কিভাবে এফএম এ গান দেবো। এবং এফএম এ মানে লোকে হয়তো অনেকে ভাবে যে না এফএম এ দিয়েই বা কি হবে, আমার গান কেই বা শুনবে এফএম চালিয়ে। তো এফএমটাকে এখন আর প্রমোশনের পারপাস হিসাবে কেউ দেখে না, মানে আমি তো দেখি না, ডিসরেসপেক্ট করছি না, বাট না না, ঠিক। আমি যদি শুনতো লোকে অবশ্যই আমি যেতাম, জানি না হয়তো অনেকেই শোনে, বাট আমার অডিয়েন্স বেসটা যারা আছে তারা ইউটিউব বেসড, মানে তাদের মানে পুরো একদম ভিতটা ইউটিউবেই, এবং ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আমার এই তিনটেই মেন মানে মিডিয়াম।
আমার মনে হয়নি কোনোদিন আমি এফএমে গিয়ে করি বা কিছু। ইন্টারভিউ দেওয়ার জন্য আমি গেছি একবার দুবার। তাছাড়া আমি প্রমোশন হিসাবে এফএমটাকে আমি দেখিনি। আমার শুনতে ভাল লাগে, মহালয়ার সময় আমি উঠে ভোরবেলা যখন শুনি একটা নস্টালজিক ফিল হয়, বা কখনো কোনো কিছু দরকার হলে তখন শুনতে হয়। বাট তাছাড়া এফএমটাকে আমি সেরকমভাবে মানে কোনোদিন প্রমোশনাল টুল হিসাবে দেখিনি। একটা আমাদের যেমন ট্রাম জিনিসটা একটা মানে ঐতিহ্য হিসেবে। ঐতিহ্য হিসাবে হয়ে গেছে, এফএমটা আমি সেইভাবেই দেখি যে। আর এখন সবথেকে বড় কথা, এফএমে তো হিন্দি কন্টেন্ট এত বেশি, বাংলা আরজেও আমাদের কাছে খুব কম। কলকাতায় যে মানে এফএম যে ইয়েগুলো আছে, সব চ্যানেলগুলো আছে, তারা সবাই হিন্দি কন্টেন্টই বেশি চালায়। হ্যাঁ। হিন্দিতেই তাদের সম্প্রচার হয় ম্যাক্সিমাম। ওকে। আর প্লেব্যাক সিঙ্গিং এর কি অবস্থা? মানে বাংলায় তো এখন ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই খারাপ অবস্থা বলে শোনা যায় চারিদিকে। তো প্লেব্যাক সিঙ্গিং এর জন্য কি কখনো তোমাদের ডাকে, বা ডাকলে কিরকম কি হয়? প্লেব্যাক সিঙ্গিংয়ের জন্য ডাকে না বলাটা ভুল, ডাকে আগেও ডেকেছে, এখনও অনেক সময় আসে অফার। বাট মানে প্রথম কথা, কিছু কিছু সময় হয়তো মানে আমাদের যেগুলো ডিমান্ড সেগুলো মেলে না। মানে গানটা যখন করব, কিছু কিছু তো জিনিস আমার প্রয়োজন, সেই জিনিসগুলো যদি কেউ না দিতে পারে বেসিক, সেইগুলোর জন্য কিছু কিছু সময় ক্যান্সেল হয়ে যায়। কিছু কিছু সময় আমার হয়তো জিনিসটা পছন্দ হচ্ছে না, এমন এমন গান এসছে যেগুলো আমি গাইতে পারবো না, হয়তো রুচির জন্য আমার আটকে যাচ্ছে যে না, এই গানটা আমার হবে না। তো কিছু কিছু সময় হয়তো গানটা ভালো লাগলো না, চলো কেউ মানে পারিশ্রমিকের জন্য আটকেছে এরকম কোনোদিনও হয়নি, কারণ পারিশ্রমিকটা ইম্পর্টেন্টই নয় আমার কাছে। কারণ গানটা যদি ভালো হয়, আমি হয়তো বিনা পারিশ্রমিকেও অনেক গান গেয়েছি, তবে গানটা ভালো হতে হবে। তো সেই জায়গায় বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো গান, সিনেমার গান আসছেই বা কোথায় যে গাইবো। এখন ইন্ডিপেন্ডেন্ট লোকে এত ভালো ভালো কাজ করছে, মানে প্রচুর সিঙ্গার্স আছে আমার বন্ধু বান্ধব, তারা এত ভালো কাজ করছে, এবং সিনিয়র আছে অনেকে, অনেক জুনিয়র আছে, তারা এত ভালো কাজ করছে। তো বাংলা সিনেমায় যে গান ভালো আসছে সেটা তো দেখতেই পাচ্ছি না, কি বলবো এখন। এবার কাজও করাচ্ছে এমন লোকেদের দিয়ে অনেকে, আমি নাম নিচ্ছি না, কারণ তারা, তাদের পোটেনশিয়াল নেই যে তা না, তারা কিন্তু যখন নিজেরা কাজ করে অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু সিনেমাতে গিয়েই যে কেন এরকম কাজ করে সেটা যাই না। যারা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কমেডি বা ভাইন্ট বানাতো, যেমন এই আশিস চাঞ্চলের হুম। ভুবন বাম হিন্দিতে, বাংলাতে সিনেমা মৃন্ময় রিসেন্টলি একটা সিনেমা বানালো। দেখেছো সিনেমাটা বা দেখা? না, সিনেমাটা এখনো দেখা হয়নি, আমি প্রমোশনের ক্লিপগুলো দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, তো সবারই মনে কোথাও আছে যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাব। তো তোমার এরকম কিরকম কি চিন্তা ভাবনা আছে? মানে সেরকম যদি হয় করবো, মানে এরকম নেই যে আমাকে প্লিজ নিয়ে নাও, বা আমার ভীষণ ইচ্ছা আমাকে যেতে হবে একটু একটা সিনেমায়, যদি গান গাই আমার জীবন ধন্য, ওরকম ব্যাপার নেই। যদি ভালো অফার আসে এবং গানটার উপর যদি আমি জাস্টিফাই করতে পারি, সেটা গানের প্রোডাকশনের জন্য যদি একটা প্রপার বাজেট দেওয়া হয় যে না, এই গানটা তুমি করো, নিজের মতন করে করো, আমি হস্তক্ষেপ করব না। সেটা সিনেমার প্রডিউসার হোক, সিনেমার অ্যাক্টর হোক, হিরো হিরোইন যেই হোক না কেন, যে গানটা তোমার জনার, আমাকে যদি কেউ গান গাওয়ার জন্য অ্যাফোর্ড করে, সেই গানটা আমি অবশ্যই গেয়ে দিয়ে চলে আসবো। আমার নিজের সাধ্য অনুযায়ী আমি যতটা গান শিখেছি বা গান জেনেছি, তার মধ্যে থেকে যদি পারি, সেটা আমি অবশ্যই চেষ্টা করবো নিজের 1000% দিয়ে গাওয়ার। বাট আমি নিজে অ্যাজ এ সিঙ্গার, শুধু তো সিঙ্গার নই, আমি যেহেতু গান বাজনা নিজে কম্পোজ করি, গান লিখি, এবং সেই জায়গা থেকে আমি চেষ্টা করবো যাতে গানের বেটারমেন্ট হয়, সেটা অবশ্যই যে গানের কম্পোজার যিনি থাকবেন তার সাথে পরামর্শ করে। নিজের কৃতিত্ব দেখানোর জন্য এটা যেমন তেমন গেয়ে দিলে তো হবে না, কারণ সিঙ্গারের থেকেও গান যিনি মানে বানিয়েছেন, কম্পোজার, তার গুরুত্বটা গানের ক্ষেত্রে অনেক বেশি। তো আমি ওনাকে সাজেস্ট করতে পারি যে স্যার এটা দেখুন, এটা আমি একটু যদি করি, এটা কি ভালো লাগছে, যদি ভালো লাগে রাখুন, যদি না হয় আপনি যেটা বলছেন সেটাই করবো। তো সেটা যদি হয়, এই জিনিসগুলো যদি মেলে ইন ফিউচার কোনোদিন, টাকার জন্য বলছে আবারও না, টাকার জন্য বাংলা ইন্ডাস্ট্রিতে এক্সপেক্টই করি না যে হিউজ টাকা দেবে আমাকে গান গাওয়ার জন্য। তো সেই জায়গা থেকে যদি কখনো ভালো কাজ পাই, কেন গাইবো না? না, টাকা দেওয়ার কথাতে এইটা বলতেই হয় যে হিন্দিতে এই অভিযোগটা বিশেষ করে শোনা যায়, বাংলায় তো সবকিছুই চাপা থাকে, যে প্লেব্যাক সিঙ্গিং এর জন্য কোনো টাকা পয়সা তো দেওয়াই হয় না, বিশেষ করে নতুন সিঙ্গার হলে। তাদেরকে কোম্পানি বলে যে তুমি তো এই গান গেয়েই শো করবে এবং সেখান থেকে ইনকাম করবে। তো বাংলাতে যে প্লেব্যাক সিঙ্গিং তুমি ইয়ে থেকে করবে, তো সেখানেও তো তুমি যদি কিছু হিট গান করতে পারো, প্লেব্যাক সিঙ্গিং এর ক্ষেত্রে সেটা সুবিধা হবে। হুম, অবশ্যই। হ্যাঁ, তো কিন্তু টাকা তো পাবে না। তো তুমি যখন স্টেজ শো করো, সেখানেও কি এরকম কিছু সেটআপ রয়েছে যে তুমি যত টাকা পাওয়ার কথা ততটা পাচ্ছ না, মাঝখান থেকে কেউ অর্ধেক টাকা নিয়ে চলে যাচ্ছে? আ দেখো, এই ফিল্মের গান গাওয়ার জন্য যেটা ব্যাপার, পারিশ্রমিকের যে কথাটা আসছে, হুম। পারিশ্রমিক না মানে আমি দেখেছি স্তরের মানুষরা পারিশ্রমিক, একটা একটা হচ্ছে পায় না, আর একটা হচ্ছে নেয় না, বা যাদের ম্যাটার করে না। যেমন যারা হয়তো খুব জুনিয়র, নতুন উঠতে চাইছে, তাদেরকে একটা জাস্ট সুযোগের দরকার, যে না, আমাকে প্লিজ একটা প্লেব্যাকের সুযোগ দিন। তাহলে আমার দরকার নেই পারিশ্রমিক, আমি দরকার বলে নিজের পকেট থেকে, আমার বাবা টাকা দেবে, প্রমোটার আছে আমার বাবা, এরকম দেখেছি আমি। তো
সেরকম আছে। আরেকটা হচ্ছে একটা টপ জায়গায় পৌঁছে গেছে, তার কাছে ওই 2 লাখ 4 লাখ 5 লাখ কিছু ম্যাটারই করে না। তো আর মাঝখানের মানুষদের জন্য পারিশ্রমিক, তারা একদম স্ট্রিক্ট থাকে যে আমার এই টাকাটা না হলে আমি কিন্তু গাইবো না। এটা হচ্ছে গেল রেকর্ডিং এর পারপাস। আর স্টেজের যে জায়গাটা, সেই জায়গাটা অবশ্যই ভীষণ ভাইটাল একটা জায়গা, যে জায়গায় সিঙ্গারদের বা মিউজিশিয়ানদের টাকা বা টেকনিশিয়ানসদের টাকা প্রত্যেক, মানে সব শোতে বলবো না, বেশ কিছু শোতে আটকে দেওয়া হয় বা মেরে দেওয়া হয়। সেটা ম্যাক্সিমাম মারে হচ্ছে অর্গানাইজাররা মাঝখানে। বিশেষ কিছু অর্গানাইজার আছে যারা মানে একদমই অসৎ লোক। সব অর্গানাইজাররা বলছি না, মানে ব্যতিক্রম তো থাকে, যে সেই ব্যতিক্রমরা ম্যাক্সিমামই ভালো। তবে থাকে না ওই এক সমুদ্র জলের মধ্যে একটা কি যেন ডায়লগ আছে, যে একটুখানি যদি এক বালতি এক বালতি ইয়ে হয়ে সেই ওরকম ব্যাপার। তো একজন একজন দুজন যদি মানে বেকার থাকে, তো সেই একজন দুজনই এরকম করেছে। এবার আমার সাথে একজন করেছিল, টাকা মেরে চলে গেছিল, তো আমি আইনি সহায়তা নিই এবং তাকে সেই দিনই রাত্রেবেলা একদম থানায় কেস করে এফআইআর করে লক আপ করিয়ে, রাত্রেবেলা তার ওয়াইফ ছিলেন, উনি আমাকে টাকাটা দিয়েছিলেন, নাম নিচ্ছি না তার। তো সেটা হয়েছে আমার সাথে, একবার দুবার হয়েছে, বাট আমি পেয়ে গেছি। এবার অনেকে আছে পায় না, এখনো পায় না। এমন হয়েছে যে 5 বছর আগে অনুষ্ঠান করেছে, এখনো টাকা পায়নি। এটা এখনো চলছে। আর যে কোনো কিছু হলেই একটা ঝাল মেটায় হচ্ছে মিউজিশিয়ানসদের উপরে, সেটা কমিটি বলো বা কি বলবো অর্গানাইজার বলো। যে অনুষ্ঠান ভালো না হলে মিউজিশিয়ানদের আটকে দিল, আর্টিস্ট দেরি করে আসলো মিউজিশিয়ানদের আটকে দিল, আর্টিস্ট পুরো অনুষ্ঠান না করে নেমে গেল মিউজিশিয়ানদের আটকে দিল, সাউন্ড ভেন্ডারদের আটকে দিল। কিছু একটা প্রবলেম হলে মিউজিশিয়ানদের আটকে রাখো। এইটা একটা মানে দেখছি এখনকার দিনে একটা খুব ভালো একটা মানে ওদের একটা বাহানা পেয়ে গেছে, অস্ত্র। মিউজিশিয়ানদের আটকে দাও। মিউজিশিয়ানদের আটকে দিলে যেন সব কিছু সে ইয়ে হয়ে যাবে। কিছু কিছু মিউজিশিয়ানদের আছেও হয়তো তাদের মানে কিছু ফল্ট থাকেও, এবং কিছু কিছু জায়গায় ফল্ট না থাকলেও দেখি আটকে দিচ্ছে। মিউজিশিয়ানদেরই যত অত্যাচার, এটা বন্ধ হওয়া দরকার। আর ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট তো মানে এটা মেন সোর্স অফ ইনকাম, যে তুমি পারফর্ম করছো স্টেজে বিভিন্ন, সেখানে এরকম টাকা মেরে দিলে সেই ব্যাপারটা তো সত্যি মেনে নেওয়া খুব কষ্টকর। এছাড়া আবার আজকাল আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে হ্যারাস করা হচ্ছে, বিভিন্ন রকম ও বাবা। সমস্যা হচ্ছে। সেরকম তুমি কখনো ফেস করেছো? হ্যারাস করা হচ্ছে প্রথম দিকে যখন মানে লাইভ শো শুরু করি, তখন স্টেজের আশেপাশ থেকে গালিগালাজ এগুলো গালমন্দ করা হতো। এখন গালমন্দ করা হয় না। এখন হয়তো 500 জন অডিয়েন্স, 1000 জন অডিয়েন্স, 2000 জন অডিয়েন্স, তার মধ্যে একজন দুজনের গান হয়তো আমার ভালো না, মানে আমার গান হয়তো তাদের ভালো না লাগতেই পারে। এবং আমাদের শিক্ষা যেটা, আমার যদি কারোর গান ভালো না লাগে, আমি ঠিক আছে যাও বাদ দাও, বা আমি দেখলাম না চলে গেলাম। কিছু কিছু মানুষ আছে যেটা পারে না, তারা ইগনোর করতে, তারা একটা কি ড্যাশের গান গাইলে বলে চলে যায়, কি ড্যাশের সিঙ্গার এটা বলে, এগুলো বলে। এবার এগুলো নিয়ে এখন না মানে ভেবে লাভ নেই। না, লগ্নজিতার ক্ষেত্রে যেরকম হয়। হ্যাঁ, ওই তো ওই জিনিসটা হয়েছে। রিসেন্ট আবার দেখলাম রাজবর্মনের একটা শোতে ঢিল মারা হয়েছে। তারপর কেশবদার একটা শোতে দেখলাম উত্তরবঙ্গে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে। তারপর ফোক ডায়েরিজের অর্কদীপদার শোতে দেখলাম মানে নাচতে নাচতে জুতো ছুঁড়ে মেরে দিয়েছে। সেটা উদ্দেশ্য করে মেরেছে না নাচের চোটে চলে এসেছে সেটা জানি না। তো এই জিনিসগুলো হচ্ছে দেখছি এখন খুব। যদি এরকম কখনো তোমার সাথে হয়, চাইবো যে কখনোই না হোক, এটা খুবই অনভিপ্রেত। হ্যাঁ। ইমন যেভাবে বোল্ডলি একটা সময় ট্যাকেল করেছিলেন হিন্দি গান গাইতে হবে ব্যাপারটা, সেটা নিয়ে বিতর্ক হয়েছিল। তো তুমি কিভাবে এটাকে হ্যান্ডেল করবে? সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, তো মাইন্ডটা কেমন থাকবে সেই সময়। এবার আমাদের টিমে তো প্রচুর ছেলে থাকে, 15-20 জন ছেলে আমরা সবসময় থাকি সাথে, ব্যান্ডমেটস এবং ক্রু মেম্বার মিলিয়ে প্রায় 15-20 জন 18 জন ছেলে থাকি। এবার ডিপেন্ড করছে যে কি করব। যদি ভালো মুড থাকে, ভালোভাবে হাসি ঠাট্টায় হেসে হ্যান্ডেল করে দেবো। যদি মুডটা একটু গরম থাকে, পরিবেশটা গরম থাকে, তখন আমরাও মাঝে মধ্যে গরম হয়ে যাই। সবসময় যে মানে হেসে উড়িয়ে দেওয়ার মতন বিষয় নয়, কারণ কোনো জায়গায় একটা গেলেই না তুমি ভাইব বুঝে যাবে যে এই জায়গাটার কেমন ভাইব, এখানে কি হতে পারে। এখানে তখন সেই হিসাবে না মাইন্ডটা প্রিপেয়ার হয়ে যায় যে না, এখানে বেশি বেগরবাই করা যাবে না, হলে নিজে পেটানি খেয়ে যেতে পারি। যেরকম আছে ঠিকঠাক অনুষ্ঠান করে বেরিয়ে যাও, এখানে বেশি পাইদারি করে লাভ নেই। কিছু কিছু অনুষ্ঠান গিয়ে পুরো ফ্রি হয়ে যায়, ফ্র্যাঙ্ক হয়ে যায়। হ্যাঁ, দুটো গান কম গাইলেও কিন্তু তাদের কোনো ব্যাপার না, তারা যায় যে আবিরদা আমাদের মধ্যে এসছে, আবিরদার গান শুনবে, এইটুকু। তার আবিরদাকে দিয়ে 2 ঘন্টাই গান গাওয়াবো এরকম অনেক মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে না। আবিরদা এসছে, ভালো অনুষ্ঠান করেছে, পুরো সেট লিস্ট গেয়ে গেছে, 1.5 ঘন্টার সেট লিস্ট থাকে, একটা দুটো গানের রিকোয়েস্ট করলাম, আবিরদা গিয়ে দিল। দুটো গান গাইতে জানে না বলে গাইতে পারলো না, ঠিক আছে কোনো ব্যাপার না, চলো আবিরদাকে এবার নিয়ে যাই ক্লাবে, নিয়ে গিয়ে মাছ মাংস খাওয়াই, খেয়ে আবিরদা জিন্দাবাদ জিন্দাবাদ করলো, গাড়িতে তুলে দিল, এইগুলো হয়। তো সেই জায়গায় না মানে আমরা এখন জানি যে কিভাবে হ্যান্ডেল করতে হবে। ঝামেলাঝাটি এখন সেরকম হয় না। এখন ওই টাইমিং নিয়ে আমাদের একটু প্রবলেম হয়, যে আমরা টাইমে ঢুকে যাই, তারপরেও কোনো জায়গায় গিয়ে দেখি সাউন্ড ভেন্ডার এসে পৌঁছায়নি, কোনো জায়গায় সাউন্ড এসে পৌঁছায়নি বলে আমাদের স্টেজ পেতে দেরি হচ্ছে। এবার সাউন্ড চেকের টাইম ধরো দুপুর 3টের সময় দেওয়া, সেটা হয়তো পাচ্ছি 5টা, 5:30, 6টা।
আর 6টা যখন বেজে যাচ্ছে, অনুষ্ঠান হয়তো 7টা থেকে শুরু হওয়ার কথা, এবার আমাদের 2 ঘন্টা সাউন্ড চেকে লাগবে। এবার পাবলিক চলে আসছে 7টার মধ্যে, সব এসে সামনে বসে যাবে, তাদের সামনে গিয়ে সাউন্ড চেক করা যায়? এবার কমিটি থেকে দাদা একটু তাড়াতাড়ি করো, দাদা নিশ্চয়ই এরকম করছে। এই জিনিসগুলো তখন খারাপ লাগে, তখন মাথা খারাপ হয়ে যায়। তখন বলি যে না কি তাহলে আমাদের তাহলে এত আগে কেন ডাকা হলো, আর ডাকলেও তোমরা কেন এটা মেনটেন করতে পারো না? এই জিনিসগুলো আমরা তখন বলি, তখন চেষ্টা করি তাড়াতাড়ি করে দেওয়ার, বাট যতটা তাড়াতাড়ি করা যায় সবসময় তো হয় না। সাউন্ড চেকটা একটা ভীষণ ভাইটাল জিনিস, মানে একটা মানুষের পারফর্ম করার থেকেও বেশি ইম্পর্টেন্ট গানের সাউন্ড চেকটা, ব্যান্ডের সাউন্ড চেক। এবার সাউন্ড চেকটা যদি ঠিকঠাক না হয়, প্রথম গানেই তুমি বুঝতে পারবে আজকের শো গেল। এটা হয়েছে, আমার সাথেও হয়েছে, বাট এখন ওই জন্যই তখন কি করো এরকম হয়? তখন কিছু করার নেই, তখন শোটা বাজে হবেই। তখন তুমিও ভালোভাবে শুনতে পারবে না, গাইতে পারবে না, এবং যারা বাইরে শুনছে তারাও শুনতে পারবে না, এনজয় করতে পারবে না। তখন সেই শোটা মানে তোমার ঝাড় হয়ে গেল। এবং সেটা সবসময় প্রবলেম কখন হবে, যদি কোনো একটা জায়গায় তুমি প্রথম শো করছো। ধরো তুমি একটা কথার কথা দুর্গাপুরে প্রথম তুমি শো করতে যাচ্ছ, এবার সেই শোটা যদি ঠিকঠাক না হয়, তোমার কিন্তু দুর্গাপুরের পুরো ফিলটা নষ্ট হয়ে যাবে। প্রথম শোটা তোমাকে সবসময় ঠিক দিতে হবে, সেটা যদি না হয় তুমি দুর্গাপুরে আর শো পাবে না। লোকে বলবে তো কি শো করেছে, বেকার গান করে গেছে, কি ব্যান্ড বাজছে, কি ব্যালেন্স নেই, কোনো সাউন্ড ঠিক নাই না। লোকে তো বুঝবে না যে সাউন্ডের প্রবলেম বা কিসের প্রবলেম, কমিটির প্রবলেম না কি টাইমিংয়ের প্রবলেম। লোকে বলবে পারফরমেন্সটা ভালো হয়নি, একটাই খালি ওই পারফরমেন্সটা ভালো হয়নি। কেন হয়নি, কি জন্য হয়নি, এগুলো কেউ কিছু বলতে পারবে না। রিসেন্টলি আমার একটা মেদিনীপুর টাউনে শো ছিল, আমাদের টেক রাইডাররা মেনশন করা থাকে কিছু জিনিস যেগুলো সাউন্ড চেকের জন্য দরকার। তো আমাদের ইনিয়ার মনিটর বলে একটা জিনিস থাকে, যেটা পুরো ওয়্যারলেস সিস্টেম থাকে, যেটা আমি হেডফোন দিয়ে লাগিয়ে পুরো মনিটরটা আমি কানে পাই, পুরো মিউজিক যে ব্যাপারটা আমাদের বাজে, গান গাওয়া সব কিছু আমি ব্যালেন্স করে কানের মধ্যে নিতে পারি এবং পুরো স্টেজে মুভ করতে পারবো। তো যেই জিনিসটা আমাদের দিয়েছিল ইনিয়ারের জন্য, অন্য একটা কোম্পানির দিয়েছে, ঠিক আছে সেটা দিয়ে আমি চালিয়ে নেবো বলেছিলাম, কোনো প্রবলেম ছিল না, এত দূরে হয়তো পাওয়া যাবে না, ঠিক আছে কোনো ব্যাপার না। গিয়ে দেখছি জিনিসটা কাজ করছে না ঠিকঠাক, সিগন্যাল ধরছে ছাড়ছে। বললাম এটা দিয়ে হবে না। তো সেই জন্য অনুষ্ঠান 4 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলাম আমরা। অর্গানাইজার প্রায় মার খাওয়ার মতন কন্ডিশনে চলে এসেছিল, আমরা বাঁচিয়ে রেখেছিলাম, তারপরে একটা জায়গা থেকে জোগাড় করে তারপর অনুষ্ঠানটা করি। অ্যাভারেজ অডিয়েন্স কত বড় হয়? কত হয় অডিয়েন্স? হ্যাঁ, আমি হাইয়েস্ট শো করেছি মোটামুটি 15,000 হবে হাইয়েস্ট। সেটা কোথায়? সেটা এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, আমার কাছে ছবি ছিল, ছবিটা এখন পাবো কিনা। আমার রিসেন্ট শো করলাম পানিহাটি মেলাতে, খুব ভীষণ অডিয়েন্স ছিল। ভাঙড় কলেজ বলে একটা কলেজ আছে। সব থেকে বেশি মানে রিপিটেডলি তোমার শো কোথায় হয়? এটা বলা খুব মুশকিল, এটা মানে ডিপেন্ড করে কোন সিজন। আগের সিজনে যেমন মেদিনীপুরে, মানে 2023-এর কথা বলছি, 23-24 প্রচুর মেদিনীপুরে শো করেছি। 24-25-এ আমরা হাওড়া, হুগলি, বর্ধমান এই তিনটাতে বেশি করেছি। আর এই সিজনে আমরা পুরো কলকাতা বেল্টটায় বেশি শো করছি, মানে আস্তে আস্তে কলকাতায় ঢুকেছি এবং কলকাতার আশেপাশে বেশ কিছু জায়গায়, ওই মেদিনীপুর এগুলো তো করছি, বাট কলকাতাতে মানে হাওড়ার মধ্যে, কলকাতার মধ্যে, এই দক্ষিণ 24 পরগনার কাছাকাছি, মানে বাড়ির কাছাকাছি, বাড়ির থেকে 1 ঘন্টা ডিস্টেন্সের মধ্যে শোগুলো বেশি হয়েছে। আর এই যে এখানে যাচ্ছ, ফ্যান ফলোইংটা মূলত কোত্থেকে আসে? এই সোশ্যাল মিডিয়া থেকে নাকি যখন তুমি পারফর্ম করছো সেখান থেকে? প্রাইমারিলি তো সোশ্যাল মিডিয়া থেকেই এসছে, এবং আমি এটা দেখেছি যখন শো করাটা শুরু করেছি তখন একটা মানে হিউজ ভাবে একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। সেটা মেদিনীপুর থেকেই হোক, বা নদিয়া থেকে হোক, বর্ধমান থেকে হোক, হুগলি থেকে হোক, হাওড়া থেকে হোক, মানে সোশ্যাল মিডিয়ার সাথে সাথে এটা ম্যাটার করে অবশ্যই। আর গায়ককে সুন্দর দেখতে হওয়াটা কতটা ম্যাটার করে? এই যে তুমি এরকম হ্যান্ডসাম দেখতে, হ্যাঁ, তার জন্য তোমার কি মনে হয় যে আজকালকার যুগে গায়কের লুকসটা কতটা ম্যাটার করছে? অবশ্যই ম্যাটার করে। আহ, এটা আমার বলা ঠিক হবে না, এটা আমার বউ বন্ধু বান্ধব আছে তো সুন্দর দেখতে, এবার ম্যাটার করে। মানে গানটার থেকেও এখন দেখছি লুকসটা বেশি ম্যাটার করে, এবং প্রেজেন্টেবল হতে হবে তোমাকে, সব থেকে বড় কথা। তুমি গানটা যতটা ভালো না গাও, তার থেকে বেশি যদি তুমি নিজেকে একটু গ্রুমড রাখো স্টেজের, মানে পারফরমেন্সটা। কারণ লাইভ শোতে না, মানে খুব সুরে গাওয়া, একদম ধরে ধরে গাওয়া এখনকার দিনে একটু কম হয়। আমিও অতটা সুরে গাইতে পারি না লাইভ শোতে, একটু তো কাটি, শিখিনি কোনোদিন তার মধ্যে। এবং সেই জায়গায় যদি নিজে একটু প্রেজেন্টেবল থাকে, একটু সুন্দরভাবে সেজে গুজে যাই, ওই যে খামতিটা এটা এখানে মেকআপ হয়ে যায়। আমার ক্ষেত্রে এটা আমি বলছি, বাকিদেরটা যাই না। তো সেই জায়গায় চেষ্টা করি যতটা সুরে গাওয়ার, এবং বাকিটা এটুকু দিয়ে মেকআপ করে দিই। আচ্ছা, লাইভ শো থেকে একটু আমরা রিয়েলিটির দিকে আসি। রিয়েলিটির শোতে আমরা শুনি যে সবকিছু আগে থেকে সেট থাকে, যে কে চ্যাম্পিয়ন হবে, কি হবে, পুরোটাই নাকি একটা সাজানো ড্রামা, আমরা আসলে একটা সিরিয়াল দেখি। এরকম কি সত্যিই হয়?
না, আমি রিয়েলিটি শোতে কখনো যাইনি, আমি বলতে পারবো না কি হয় না হয়। আমার বহু বন্ধু বান্ধব আছে, তারা গেছে। কিছু কিছু মানে ড্রামা বলবো না, মানে যেমন হয়, যেমন তুমি শুটিং এর আগে আমাকে জিজ্ঞেস করছিলে কি কোশ্চেন করবো, এইটুকু তো হবেই। একটা প্রোডাকশন তো হট করে আমি ক্যামেরা শুরু করে দিলাম, এবার গাও বললে তো হয় না। না, আগে থেকে চ্যাম্পিয়ন সেট করা থাকে যে বলে সেই সব। মনে হয় না এটা, এটা আমার মনে হয় না যে আগে থেকে কি করে বলে রাখবে কে। লোকে তো অবভিয়াস ব্যাপার একটা ধরে ফেলবে যে না একে কি, এ কি করে হতে পারে। মনে হয় না এটা হয় বলে। তবে রেকর্ডেড আমি দেখেছি কিছু কিছু সময়, প্রমাণ পেয়েছি যে এই গানটা রেকর্ডেড, অবভিয়াসলি রেকর্ডেড বা পরে টুইচ করা হয়েছে হয়তো, যে গানটা গাইলো শো এর সময় ওটা পরে ঠিকঠাক। এটা সব গানের ক্ষেত্রেই করে। যে কোনো এখন গান তুমি বলো, যখন আমি লাইভ গাইছি সেটা একরকম ওদের ওখানে রেকর্ড হয়, এবং আমরা যখন টিভিতে এটা টেলিকাস্ট দেখি বা ইউটিউবে দেখি, সেটা কিন্তু পরে ওরা মিক্স করে আলাদা করে পিচিং ঠিকঠাক করে সেটাই আমাদের কাছে দেয়। রটা কিন্তু আমরা শুনতে পাই না। সেটা যারা কারা শুনছে, যারা ওখানে জাজেস প্যানেলে যারা আছে, যারা লাইভ অডিয়েন্স যারা ওখানে গেছে অনুষ্ঠানে। ঠিক আছে, এটা না হয় তুমি একদম সামনে থেকে বা ভেতর থেকে দেখতে পাওনি, কিন্তু দেবলীনা তো তোমার বন্ধু ছিল, তুমি বান্ধবী আছে, ছিল বলাটা ভুল। তো ৭৮টা ঘুমের ওষুধ খেয়েছিল। লোকের মনে খুব প্রশ্ন যে এরকম কি সত্যিই পসিবল যে ৭৮টা ঘুমের ওষুধ খেয়ে, এগুলো তো তুমি ইনসাইডার হিসেবে আরো কিছু জানবে, আমাকে আরেকটু আলো দিতে পারবে। হ্যাঁ, দেবলীনা এমনি এমনি আমার উপরে এত খচে যায় না, আমি কথা বললে আরো খচে যেতে পারে। তবে মানে ঘুমের ওষুধের ব্যাপারটা আমি জানি না কটা খেয়েছে, ওটা তো ওই নিজে খেয়েছে, ও বলতে পারবে যে কতটা এক্স্যাক্ট খেয়েছে, ৭৮টা খেয়েছে নাকি ১০০টা খেয়েছে সেটাও বলতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি একটা মানে ভিতরকার গল্প বলি তোমাকে। যেই দিন ও ঘটনাটা ঘটিয়েছে, ঘটনাটা ঘটানোর কিছুক্ষণ আগে, ১-১.৫ ঘন্টা আগে আমাকে ফোন করেছে। ওর মেদিনীপুরে শো ছিল। এবার ফোন করে জাস্ট বলছে, বিভিন্ন রকম গল্প দিয়ে শুরু হয়েছে, তারপরে একটু বন্ধু বান্ধবের মধ্যে যেরকম কথা হয়, আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল সুস্মিতা, দুজনেই আর কি, তিনজনে কথা বলছিলাম। তো দেবলীনা বলছিল ওর দুঃখ কষ্টের কথা, সবকিছুই শুনছিলাম। আমরাও বোঝাচ্ছিলাম যে ঠিকঠাক হয়ে যাবে সব, আর দেখ কি করবি, দেখো কি করবে এসব। তো সেটা হলো, কথাটা শেষ হলো, তারপরেই দেখি সাথে সাথে লাইভ চলে গেছে ও। এবার লাইভ চলে গেছে, পরের দিন সকালে উঠেই খবর পেয়েছি এরকম, মানে কি বলে, খেয়ে নিয়েছে ওষুধ। এবার আমি তো ভাবছি এই কেস করেছে, রাত্রে তো আমার সাথে কথা বললো ফোনে। এবার আমি ভাবছি বাই চান্স যদি ওর কিছু হয়ে যায়, কেসটা তো আমি খাবো সবার আগে, যে তুই কি বলেছিস দেবলীনাকে এমন, যার জন্য ওষুধটা খেয়ে নিয়েছে ও। আর আমি তো, আমার সাথে তো ওরকম কোনো ওর ব্যাপার নেই, আমি তো বন্ধু, ওই নর্মাল কথাবার্তা বন্ধু বান্ধব যেমন বুঝাই। এবার আমি দেবলীনাকে সেটাই বলছি যে তোমার কি একবার আমার কথা মাথায় আসলো না, যে তুমি আমার সাথে কথাটা লাস্ট বলে তারপর তুমি ওষুধটা খেয়ে নিলে যদি কিছু হয়ে যেত। বলছে কি হতো, তোমাকে জেরা করতো খুব বেশি হলে একটু ডেকে। আনছি, আরে ভগবান। আর মানে ওর একটু মানে এই জিনিসটাও খুব, মানে এমনি খুব চঞ্চল, সব কিছুতে খুব ম্যানেজ করে নিতে পারে, বাট এখন যে ইস্যুটা দিয়েও গেছে, সেটা তো ও মানে, ও মানে বলে না, যে গেছে সেই জানে তার কি সিচুয়েশন মাইন্ড। আমি বলবো চলো না মুভ অন করে যাও না, এবার যে আছে সেই সিচুয়েশন, আমার যদি এরকম, আমি কি হঠাৎ করে মুভ অন করতে পারতাম, আমাকেও বন্ধু বান্ধব বলতো, তো আমরা বুঝেইছিলাম। এবার সেটা, সেই জায়গা থেকে ও হয়তো সেটা করতে পারেনি, এবং মুভ অন করা সবার জন্য অত ইজি হয় না। তোমার জীবনে এরকম হলে লাস্ট ফোন কাকে করতে? আমার জীবনে এরকম হলে লাস্ট ফোন কাকে করতাম, আহ, আমার না, আমার ওয়াইফই সব থেকে ভালো ফ্রেন্ড, এবং ওর সাথেই ঝামেলা হলে আমি ওকেই ফোন করতাম। তাছাড়া বন্ধু বান্ধব আছে, রাহুল আছে, রাহুল দত্ত গান গায়, সিঙ্গার, ওর সাথে আমার খুব ভালো, শেয়ার করি আমরা সব ধরনের কথা। আর একটা বোন আছে মিতা, একটা ভাই আছে স্লো বলে, ওকে বলি। অনেকে আছে, কথাবার্তা হয় সবার সাথেই। আহ, তবে না, আমি সেই জায়গাটা না কাউকে রাখিনি যে আমি নিজের এতটা ক্লোজ আনবো, যে এত কিছু শেয়ার করবো। আমার ওয়াইফ, বাবা মা, এদের সাথে সবকিছু শেয়ার করলে হয়ে যায়, এর বাইরে আর যেতে হয় না। তোমার এই জার্নিতে তোমার ওয়াইফ বা ফ্যামিলি কিভাবে সাপোর্ট করে, তোমার সাথে কিভাবে থাকে? সবসময় সব কিছুতে আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, আমার বাবা মা। ওয়াইফ তো রিসেন্ট হয়েছে, ওয়াইফ হওয়ার আগে ও প্রত্যেকটা সময়, যে কোনো শ্যুট বলো, যে কোনো প্রমোশনস বলো, সব কিছুতে ও সবসময় সাথে গেছে। আমার বাবা মার পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, বয়স হয়ে গেছে, তার মধ্যে বাবার অফিস, এগুলো, মা হাউস ওয়াইফ, মায়ের জন্য সংসার সামলানো, সেগুলো সামলে সব কিছু করে যাওয়া যায় না। কিন্তু বাবা সবসময় সাপোর্ট করেছে আমাকে, বাবা মা দুজনেই। আর বাবা একটু বেশিই করে। মার ইচ্ছা ছিল ডাক্তারি করি বা ইঞ্জিনিয়ারিং করি, কিছু একটা, ডাক্তারি স্পেশালি। পড়াশোনায় ভালো ছিলাম একটু সেই জায়গা থেকে। তো বাবা অনেক বেশি সাপোর্ট করেছে গান বাজনার দিকে, কারণ বাবাও গান বাজনা করেন ভালো। ওয়াইফ তো ভীষণ সাপোর্ট করেছে, এবং এদের সাপোর্টটা যদি না থাকতো হয়তো জার্নিটা এত স্মুথ হতো না। আর গানের জগতে সব থেকে বেশি পাশ পেয়েছো কাকে, বা গানের জগতে বন্ধু বান্ধব কারা আছেন ক্লোজ?
সবাই ইন্ডাস্ট্রিতে তোমরা যাকে চেনো মোটামুটি প্রত্যেকেই আমার বন্ধু এবং কাছের মানুষ সবাই, রাহুল থেকে শুরু করে কেশব দা, মৌসম দেবলিনা, আরো বহু আর্টিস্ট আছে, আমি কার নাম নেব, সুপ্রদীপ দা, স্নেহা, আহ, অনেকে অনেকে আছে, সতীশ দা, রাহুল দা, এরা সবাই আমার সাথে খুব ভীষণ ভালো মানে সম্পর্ক। অনেকে সবার সাথে যেহেতু গান বাজনা করি প্রত্যেকেই চেনে এবং প্রত্যেকেই মানে একসাথে আমাদের হয়তো সবসময় বসা হয় না, আড্ডা হয় না, কিন্তু দেখা হলে সবার সাথে যেরকম কথা হয় সেটা হয়েই থাকে। এই এইরকম উত্তর না একদম জনপ্রিয় হয়ে গেলে মানুষ দেয়। শাহরুখ খান দেখবে এরকম উত্তর দিচ্ছে, রিয়েলিটিটা। না, এই গানের মধ্যে যদি বলো যে সব থেকে ক্লোজ কে যে আমার সব রকম সিচুয়েশনে থাকে, সেটা হচ্ছে রাহুল দত্ত। ওকে, মানে আমার খারাপ সময়ও সবসময় থাকে এবং ভালো সময়ও থাকে, এবং অন্য বন্ধু বান্ধব হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি ভালো সময় বেশি থাকে, খারাপ সময় সবাইকে পাই না, রাহুলকে আমি কিন্তু সবসময় পাই পাশে। আর কম্পিটিটর কম্পিটিটর সেরকম কেউ নেই না। আমার থেকে, অনেকে ম্যাক্সিমামই আমার থেকে মানে বেশি ভালো কাজ করে এবং আমার থেকে মানে জনপ্রিয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং আমি নিজেরটা চেষ্টা করি ভালো করার, আমি তাদের সাথে কম্পিটিশন করি না, কারণ করে লাভ কি, কি হবে তাদের সাথে না, কম্পিটিশন? কম্পিটিশন মিন্স মাইলস্টোন, যে আমি ওর থেকে বেটার করব, না, এরকম কাউকে দেখে মনে হয় এরকম না। কাউকে দেখে মনে হয়নি, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে আমি কাউকে মাইলস্টোন ধরিই না। ওকে, আমার থেকে হয়তো অনেকে উপরে, বাট আমি তাদেরটা মাইলস্টোন রাখিনি, আমার মাইলস্টোন আরো মানে আরো উঁচু। তা আমি আমার বন্ধু বান্ধব, আমি তাদের সাথে কি রাখবো মাইলস্টোনে? আজকে ও আছে, কালকে আমি যাবো, আমার পরে আবার আরেকজন আমাকে ক্রস করবো, ওই মাইলস্টোন রেখে কি লাভ? আমি নিজের কাজটা চেষ্টা করি ভালো হোক, এবং আমি চাই আমার বন্ধু বান্ধব যারা আছে বা কলিগ যারা আছে তারা প্রত্যেকে ভালো কাজ করুক, আমরা বাংলা কাজটা যাতে মানে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি বাংলা গান, এবং বাংলায় লোকে যাতে ইনভেস্ট করে বাংলা গানের উপরে, এটাই চাই। পলিটিক্যাল গান করতে ইচ্ছা তখন মনে হয় না? যেরকম এই রিসেন্টলি আমরা দেখছি হুলিগানিজম, বিভিন্ন রকম গান গাইছে, জীবনমুখী গান। আমার পলিটিক্স ব্যাপারটাতে না ভীষণ মানে নলেজ কম। আমি প্রচুর নেতা মন্ত্রীদের শো করি, তাদের সান্নিধ্যে আসতে পেরেছি, সবার সাথেই ভালো রিলেশন, এবং আমি পলিটিক্স জিনিসটা জানি না যেহেতু আমার ইন্টারেস্টটা কম। আমার বাবাও সেরকমভাবে পলিটিক্সের মধ্যে একদমই নেই, এবং আমার ফ্যামিলিতেও কেউ পলিটিক্স করে না। আমার শ্বশুরমশাই আগে করতেন, বাট উনিও এখন আস্তে আস্তে সরে গেছেন পলিটিক্স থেকে। তো ইন্টারেস্ট আমার নেই, সেই জন্য আমার করা হয়নি। আমি মানে বলছি না যে আসলে আমি করবো না অপশন বা কিছু করবো না, এরকম নয়। তবে আমার ইন্টারেস্টটা পলিটিক্সে নেই। আমি পলিটিক্সে যদি আমাকে কেউ করতে বলে কোনো পার্টি, আমি টাকা নিয়ে অবশ্যই কাজ করব, এবং এই পার্টি করলাম বলে ওই পার্টির গান আর করবো না সেটা নয়। এবার হয়তো এই পার্টির গান করলে ওই পার্টি দেখে আমাকে বলবে না, সেটা আলাদা ব্যাপার। তবে আমি যে কোনো পার্টি আসলে আমি গান গেয়ে দেবো পারিশ্রমিক নিয়ে, প্রফেশনাল। প্রফেশনাল ভাবে, এবং যাতে সেটা মানে অন্য পার্টিকে ডিসরেসপেক্ট করে না হয়। নিজের পার্টির গুণগান করব সেটা ঠিক আছে, মানে নিজে যেই পার্টির গান গাইছি তার গুণগান করব, বাট এইটার মানে যে আমি ওই পার্টিকে বদনাম করছি গানের মধ্যে, এরকম কথা যেন না আসে, সেইটা যদি করে কিন্তু তারপর যদি পুলিশ এসে ধরে? না, কেন ধরবে? ননসেন্স শ্রমিককে নিয়ে যে বিতর্কটা হচ্ছে, পলিটিক্সের মধ্যে না থাকলেও পলিটিক্স বাড়িতে চলে আসছে। আহ, এটা মানে কি বলবো এখন, এই জিনিসটা যেটা হয়েছে এটা মানে কি হয়েছে না হয়েছে আমি তো জানি না ঠিকভাবে, যেটা খবর পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে দেখছি যেরকম। এবার শ্রমিকের সাথে আমার সেরকম ভাবে পরিচয়ও নেই, কোনোদিন দেখা হয়নি সামনাসামনি, হয়তো কোনো ইভেন্টে গেছি, ও সেখানে প্রেজেন্ট ছিল, বাট সামনাসামনি দেখা হয়নি বা কথা হয়নি, আমি জানি না মানে পার্সোনালিও কেমন। এবার যে জিনিসটার জন্য ওকে মানে বলা হচ্ছে যে ও এটা করেছে, যদি অবশ্যই করে থাকে তাহলে তার যথাযথ আইনি ব্যবস্থা যেটা প্রশাসন থেকে নেওয়া উচিত, সেটা আমাদের গভর্নমেন্ট যেটা অবশ্যই ঠিক মনে করবে নেবে। এবং যদি না করে থাকে, সেটা যদি ওকে ফাঁসানো হয়ে থাকে কোনোভাবে, তাহলে তার এগেনস্টে যারা ফাঁসাচ্ছে তাদের উপরে একটা মানে ব্যবস্থা তো নেওয়া উচিত, আমার এটা মনে হয়। কিন্তু ও যে একটা রিলস বানিয়েছিল, হ্যাঁ, তারপরই পরপর এরকম ঘটনা ঘটলো বলে মানুষ একটু দুয়ে দুয়ে চার করে নিচ্ছে। তোমারও কি ওটা দেখে একটু ফিশি মনে হয় না ব্যাপারটা? ফিশি, এটা কোইন্সিডেন্সও হতে পারে, না হওয়ার কি আছে। মানে রিলস বানিয়েছে বলেই এবার তুমি এরকম ভাবে বলছো, তো এটাও হতে পারে। তুমি এটা এটা ভাবো যে যে কোনো পার্টি কি এতটাই বোকা যে আমি মানে একটা রিল বানালাম তার সাথে সাথেই ফাঁসিয়ে দিলাম, এটা কি হতে পারে? আবার এটা তোমার কথাটাও মেনে নিতেই পারি যে না, আমার রিলসটা বেরিয়েছে বলেই এটা হয়েছে। দুটোই পার্সপেক্টিভ রয়েছে, মানে যেমন ওই কি বলে, আমরা আমার বউ ফিলোসফি স্টুডেন্ট, দর্শনের, যে প্রত্যেকটার এটাও আছে আবার ওটাও আছে, কিন্তু আছে একটা, দুটোরই হতে পারে, প্রবাবিলিটি যেটা আমরা বলি, এটাও হতে পারে ওটাও হতে পারে। তো রিল করেছে বলেই হচ্ছে, এটা নাও হতে পারে, আবার হতেও পারে, গড নোস। আচ্ছা, এটা না হয় তুমি বুঝতে পারছো না, কিন্তু এই শ্রমিকের ব্যাপারটার জন্য শায়কের ব্যাপারটা, অলিপাবের ব্যাপারটা কেমন চাপা পড়ে গেল, এটা তো মোটামুটি তোমার মনে হচ্ছে নাকি?
মানে ওই ইস্যুটা কেমন হলো? যে কোনো ইস্যু, মানে এখন যদি আরেকটা বড় কোনো ইস্যু চলে আসে, একটা পলিটিক্যাল যদি কেউ এখন একটা কেস খেয়ে যায় কোনোভাবে, তাহলে শ্রমিকেরটা চাপা পড়ে যাবে। আর তার থেকেও বড় যদি একটা কেউ কিছু একটা হয়ে যায়, তখন সেই পলিটিক্যাল লোকজনেরটা চাপা পড়ে যাবে। তো মানে র্যাঙ্ক ওয়াইজ হচ্ছে না ব্যাপারটা, মানে যে একটু বেশি মানে বড় ইস্যুতে জড়াচ্ছে বা একটু বেশি ফেমাস কেউ হচ্ছে, তখন একটা ছোট ইস্যু চাপা পড়ে যায়। আর অলিপাবের কেসটা মানে এটা কি বিফ দিয়েছে বলে এটা প্রবলেম হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এবার বিফ দেওয়ার জন্য প্রবলেম হয়েছে এটা আমি মানে বলছি না মানে ব্যাপারটা কি হয়েছে। এবার আমার যেটা মনে হয় বিফ, এটা যদি এমন কিছু জিনিস দিত, ধরো সাপোজ আমি সি ফুডে অ্যালার্জিক, ঠিক আছে, আমি ধরো একটা জিনিস অর্ডার করেছি, তার বদলে আমাকে একটা সি ফুড দিয়ে দিল, এবার আমি যদি সেটা খাই, সেটার জন্য তো আমি মরেও যেতে পারি, হুম, তাই না? আর কলকাতায় প্রচুর পাব আছে, 100টা পাব আছে, তার মধ্যে হয়তো 70টা পাবে হয়তো আমার বিফ সার্ভ করে, তাহলে আমার কাছে 30টা পাবের মাত্র অপশান পড়ে আছে, তাহলে কি আমি শুধু 30টাতেই যাব? আমি কি আর বাকিগুলোতে আমি যাব না? অবশ্যই চেক করে নেবো একটু, এখন এই মুহূর্তে এখন এটা দেখার পর একটু চেক করি, কিন্তু আমি তো পার্সোনালি গরুর মাংস কোনোদিন খাইনি, আমি কি দেখে চিনতে পারবো এটা গরুর মাংস? আমি হয়তো জানতে পারবো এটা মাটন নয়। এবার আমিও বহু জায়গায় খাবার খেয়েছি না, খেয়ে মানে মাটনটা দেখে মনে হয়েছে যে এটা কি আদৌ মাটন, এটা তো ভেড়াও হতে পারে, মনে হয়েছে। এবার আমি জানি না আমি নিজে খেয়ে নিয়েছি কিনা সেটা ভেড়ার মাংস, তবে আমার ফিল হয়েছে। কিন্তু আমার আমার ক্ষেত্রে কি, আমার যেটা ফিল হয়েছে যে না এটা উল্টোপাল্টা কিছু হতে পারে, এটা আমি খাবো না, আমি কিন্তু খাইনি সেটা। আমি পুরো খেয়ে পুরোটা মানে এবার একটা কামড় দিয়ে যখন আমার মনে হয়েছে যে না এটা মাটন নয়, আমি তো একটা কামড়ের পরেও এটা থামিয়ে দিতে পারতাম, কিন্তু ঠিক আছে? একটা কিন্তু কামড় একটা দিলে কামড় দিলেও তো সেই ধর্মভ্রষ্ট হয়েই গেল সেই ব্যাপারটা। হ্যাঁ, ওটাই মানে জিনিসটা না মানে কি বলবো, আমার পয়েন্ট অফ ভিউতে যদি তুমি দেখো, তাহলে আহ, অবশ্যই মানে একটা নিজেরও কনসিয়াস থাকা উচিত যে আমি একটা জায়গায় যে গেছি সেখানে গরুর মাংস পাওয়া যাচ্ছে, সেটা দেখে নিতে হবে। এবং যারা আহ, কি বলবো, যেই সার্ভ করছে, যারা যেই হোটেল বা যে রেস্টুরেন্ট যেখান থেকে সার্ভ করছে, তাদেরও কনসিয়াস থাকা উচিত যে এই মানুষটা গরু খায় না, হুম, তাকে গরু কেন সার্ভ করবে। এবং সেই জায়গায় যদি সি ফুড সার্ভ করতো, চিংড়ি মাছ খাও, আমার ভাই আছে যে চিংড়ি মাছ খাই দিলে ওকে, এখন যদি খায় ওকে মানে আধ ঘন্টা পরেই হসপিটালে নিয়ে ছুটতে হবে, তো সেটা খেয়ে তো সে মারাও যেতে পারে। তো সেটা তো মানে হোটেলেরও কনসিয়াস থাকার কথা এই জিনিসটা। তো মূলত এখানে দায়ী কে, বিশেষ করে এত সেন্সিটিভ একটা ইস্যু? দায়ী দায়ী বলতে, না দোষী এটা মানে আমি কিভাবে বিচার করব? এখন আমি এখন বিচার করে নিজে কেস খেয়ে যাওয়ার থেকে ভালো মানে যার যেটা মতামত সে সেটা ভেবে নাও। দায়ী আমি আমি দুটো পয়েন্টই বললাম, যে আমি মাংসটা চেক করেও খেতে পারতাম, একটা খেয়ে এটা সে ধর্মভ্রষ্ট হয়েই যেত আমার। গরু মানে আমাদের হিন্দুদের কাছে তো গরু গরু মানে গোমাতা হিসেবে আমরা দেখি, এবং সেটা একটা ধার্মিক অ্যাসপেক্ট থেকে আমি তো কোনোদিনও জ্ঞানতভাবে খাবো না। এবং আমাকে যদি কেউ জোর করে খাইয়ে দেয়, আমি তার উপর স্টেপ নেবো, সেটা স্বাভাবিক। জোর করে মানে কি, যদি না বলে খাইয়ে দেয়, আমি যদি জানতে পারি আমি স্টেপ নেবো, আমি লিগাল স্টেপ নেবো, সত্যি কথা। কিন্তু এই ভিডিও করে লোককে দেখিয়ে তার পুরো কেরিয়ার নষ্ট করে দিয়ে ওটা, সেটা আইনি ব্যবস্থা নেবো আমি। সবার সামনে তাকে ছোট করে এই করে সেই করে, ওইগুলো মানে সব ব্যাপারে তো আমার, আমি তো আর ভ্লগার নই যে আমি ভিডিও করে দেখাবো সবকিছু। এবং যেটা হোটেলের যেটা মানে রেস্টুরেন্টের যেটা করেছে, ওদেরও অবশ্যই কেয়ারফুল থাকা উচিত। এখন সেটাই বললাম যে সি ফুড যদি যদি মারা যেত, কি করতো তাহলে হোটেল? হতেই তো পারে না, অবশ্যই। চিংড়ি মাছ দিয়ে দিত যদি ওদেরকে। যে ভেজ, ধরো একজন বৈষ্ণব আছে, অনেক হ্যাঁ, বৈষ্ণব তাকে তো নিরামিষ। মানে শুধু ভেজ খায়, হ্যাঁ, ভেজিটেরিয়ান, যে ভেগান আছে, তারা তো আরো ঝামেলা করে দিত যে আমি দুধ খাই না, এই পনির খাই না। তাহলে তাকে যদি একটা পনিরের একটা টোফু মানে ইয়ে দিয়ে বানিয়ে যদি দিয়ে দিত, টোফু না হয় যদি পনির দিয়ে দিত তাকে, তাহলে তো সে ঝামেলা করতো আরো। হবেই, কিছু করার নেই না, এটা রেস্টুরেন্টেরও কেয়ারফুল থাকা উচিত। অবশ্যই। তো আমরা এইসব বিতর্কিত প্রসঙ্গ থেকে আবার তোমার প্রসঙ্গে আসি। তুমি গানের জগতে কেন এলে? ইন্সপিরেশন কে ছিল? আমি প্রথম যখন কেরিয়ার শুরু করি, আমার মানে প্রথম থেকেই সোনুজির প্রতি একটা ভীষণ ভালোবাসা, এবং ওনার গান শুনেই মানে ইচ্ছা ছিল যে গান বাজনা করব। এবং এখনো সেই জায়গাটা, সোনু নিগম। সোনু নিগম, হ্যাঁ, সোনু নিগম স্যারের প্রতি আমার একটা আলাদা একটা মানে ভালোবাসা রয়েছে। তার প্রত্যেকটা গান, তার কলকাতায় যখন কোনো কনসার্ট হয় সবকিছু আমি অ্যাটেন্ড করি। নতুন কোনো গান বেরোলে সেগুলো সবসময় দেখি, শেয়ার করি। সামনাসামনি মানে ওই ইন্টারাক্ট করার ব্যাপারটা আসেনি, সামনাসামনি দেখেছি অনেকবার, তবে এখনো সামনাসামনি সেভাবে দেখা মানে কথা বলা হয়নি। সোনু নিগম যেরকম প্রচুর রেওয়াজ করে এসেছেন, তো তোমার কি মনে হয় কতটা জরুরি এরকম গান শিখে রেওয়াজ করে অবশ্যই, ভালো অবশ্যই একটা? জরুরি। মানে যেই জিনিসটা আমি যেরকম বলছি যে আমি কোনোদিন সেরকমভাবে গান শিখিনি, এবং শিখিনি বলে রেওয়াজও সেরকমভাবে করতে পারিনি তখন প্রথম দিকে। এবং তাই জন্য আমার কিছু লিমিটেশনস আছে, যার বাইরে হয়তো আমি ভাবতে পারি কিন্তু আমি করতে পারি না।
আমি ভাবতে পারছি যে আমি পাহাড়ের চূড়োটায় উঠবো, কিন্তু আমি উঠতে পারছি না, কারণ আমার কাছে ট্রেকিং এর জিনিসপত্র নেই। হাত দিয়ে কতটা উঠবো আমি? তো অবশ্যই শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এটার জন্য কি ভাবছো, ভবিষ্যতে কি প্ল্যান কি? এটা আমি গান গাওয়ার থেকেও বেশি না এখন মিউজিক প্রোডাকশন বা গানের কম্পোজিশনের প্রতি একটু বেশি ফোকাস করেছি, কারণ আমি যেই জনারটা এখন মানে গাই বা যেটা করি সেটার জন্য এখন যেটুকু গাইছি সেটাকেই ঘষা মাজা করলে হবে। আমি ক্লাসিক্যাল, হিউজ ক্লাসিক্যাল সেরকম আমি কিছু না, আমি লাইট মিউজিকের উপরই করি, সেটার জন্য এই গায়কিটা ঠিক আছে। আমি ওরকম যে খুব ক্লাসিক্যাল গাইতে হবে, খুব রেয়াজ করে করতে হবে, ওরকম এটা দরকার নেই আমি যেটা করি তার জন্য। গানের ক্ষেত্রে এই যে শর্টস আর রিলস এর জন্য যে একটা চেঞ্জ এসছে, হুম। এই দুটো লাইন ক্যাচি হতে হবে, সেটা হলেই চলে যাবে, এই যে ব্যাপারটা এসেছে, এখন আর পুরো গানটার দিকে ওইভাবে জোর দেওয়া হয় না, সেটা তোমার কি সেটার জন্য কাজ করতে অসুবিধা হয় না? মনে হয় যে একটা শর্টকাট পাওয়া গেছে? না, আমি ওরকম কিছু করি না। আমার গান মানে যথেষ্ট গানের মধ্যে লিরিক্যাল ভ্যালুস থাকে এবং আমি এই একটা লাইন বারবার রিপিট করে, করে ওটা করতে পারি না। আসে না। আমি মানে লিখতেও যে সবসময় পারি সেরকম নয়। যে এখন তুমি যদি আমাকে একটা পেন, খাতা পেন দিয়ে বলো যে লেখো কিছু একটা, ওটা পারব না আমি। ওটা না মানে খিদের মতন। এখন আমার পাচ্ছে না। কখন পাবে আমি কি করে বলবো? ওকে। ঠিক আছে? আর ভবিষ্যৎ প্ল্যান কি? মানে তুমি ৫ বছর বাদে ধরো নিজেকে কোথায় দেখতে চাও? ৫ বছর পরে আ নিজেকে দেখতে চাই বলতে আমি চাই যে বাংলা মিউজিকের কিছু একটা হোক। মানে যেমন বিভিন্ন রকম মিউজিক ফিল্ডে লোকে কাজ করছে, বিভিন্ন রকম স্টেটে মিউজিক হচ্ছে, মুম্বাইতে হচ্ছে, মারাঠি মিউজিকটা এখন ভীষণভাবে ইমপ্রুভ করছে। আমি চাই বাংলা মিউজিকটা করুক এবং বাংলা মিউজিক যদি করে তাহলে আমরা অ্যাজ এ মানে মিউজিশিয়ান বা অ্যাজ এ সিঙ্গার গ্রো করতে পারবো এবং সেটাই মানে এমন না যে আমি ৫ বছর পরে একটা লাক্সারি বাড়ি বানাবো, একটা লাক্সারি গাড়ি কিনবো, এরকম কোনো ব্যাপার নেই। যেটা আছি এখন, খেয়ে পরে বেঁচে আছি, ৫ বছর পরেও সেরকমই থাকবো। নিজের যে নিডসগুলো আছে ছোট, ছোট বেসিক নিডস সেগুলো যাতে ফুলফিল করতে পারি, নিজের ফ্যামিলির খেয়াল রাখতে পারি। তা আজকে যখন এতটা সফল হয়েছে, তখন মানে কোনো কিছু এমন আছে জীবনে যেটাকে মিস করো, এটা পাল্টে গেছে এতটা? না, সব ঠিক আছে। একদম যেটা ছিল বন্ধুদের সাথে আড্ডা মারা, চিল করা। হ্যাঁ, মানে আগে হয়তো ফ্রিকোয়েন্সিটা অনেকটা বেশি ছিল, এখন সেটা কমে গেছে একটু। তবে সবকিছু আগের মতনই আছে, চেঞ্জ হয়নি কিছু। মানুষ চেঞ্জ হয়ে গেছে। আমি দেখেছি, আমি চেঞ্জ হইনি, কিন্তু আমি একটু সাকসেসফুল হওয়ার পর আমার প্রতি মানুষেরা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওকে। আর আমাদের একটা ছোট র‍্যাপিড ফায়ার রাউন্ড আছে। সেখানে ২-৪ টা প্রশ্ন করব। তোমাকে চটপট না ভেবে উত্তর দিতে হবে। স্টুডিও না লাইভ, কোনটা বেশি পছন্দ? লাইভ। সবচেয়ে অদ্ভুত ফ্যান রিকোয়েস্ট কি পেয়েছো? বিয়ের জন্য প্রপোজাল পেয়েছি। কার সাথে ডুয়েট গাইতে চাও? আ আমার ভীষণ ইচ্ছা শ্রেয়া ম্যামের সাথে একটা গান গাওয়ার। ওকে। বলিউড না ইন্ডিপেন্ডেন্ট মিউজিক? ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। আচ্ছা, অটো টিউন দরকার গানের ক্ষেত্রে? অবশ্যই দরকার। কোন গানটা তোমাকে বদলে দিয়েছে? এরকম কোন গান আছে? মানে আমার গান নাকি? না, কোন গান তুমি শুনে তোমার মনে হ্যাঁ, হচ্ছে লাইফ রিসেন্ট চেঞ্জ হয়ে 'সুকুন' গানটা শুনলাম, আমার মানে থট প্রসেস চেঞ্জ হয়ে গেছে পুরো গানটার শুনে। ওকে। হ্যাঁ, এমন একটা গান বলো যেটা সবার অন্তত একবার তো শোনা উচিত। এই গানটা 'সুকুন', সুকুন, ওকে। অরিজিৎ সিং নাকি সোনু নিগম? সোনু নিগম। দেব নাকি জিৎ? এটা মানে অবভিয়াস প্রশ্ন, বাংলাতে আসবেই। আমি এটা বলতে পারব না আমি। দুজনেই আমার জন্য খুব তুমি প্লেব্যাক কাছের। কার লিপে করতে চাও? হ্যাঁ, দুজনেরই। যে আগে দেবে তারটা। দেবদাও আমার ভীষণ পছন্দের, জিৎদাও খুব পছন্দের। দেবদার সাথে আমি মানে কাজ করিনি সেরকমভাবে। তবে দেবদার সাথে ঘুরেছি একসাথে গাড়িতে, একটা মানে প্রমোশনের জন্য আমাদের ডাকা হয়েছিল সেই সময়। সেটা অনেক ২০১৯ সালের কথা বলছি। আমার YouTube চ্যানেলেও ভিডিও আছে। তো দেবদার সাথে আমার সেইভাবে বসে টাইম কাটানো হয়েছে, বাট জিৎদার সাথে হয়নি। তো জিৎদার সাথে একবার দেখা হওয়ার খুব মানে ইচ্ছা আছে আমার। আর জিৎ গাঙ্গুলি না অনুপম রায়? জিৎ গাঙ্গুলি। ওকে। যাক, আমাদের মোটামুটি র‍্যাপিড ফায়ার এখানে শেষ এবং আমরা প্রচুর প্রশ্ন করেছি। আরো অনেক প্রশ্ন করা যেত। মানে ভিডিও এত লম্বা হয়ে গেছে। আপনাদের যা, যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্টে দিয়ে রাখবেন। আমরা পরবর্তী কোনো একটা পর্বে আবির বিশ্বাসের কাছে আবার আসবো এবং সেইসব প্রশ্নের উত্তর জেনে নেব। তুমি দর্শকদের কিছু বলতে চাইলে? দর্শকদের বলতে চাই আজকে গলাটা ভীষণভাবে খারাপ, নাক বন্ধ, তোমরা হয়তো কথা শুনে বুঝতে পারছো। তো আমার গলাটা একটু বেয়ার করে নিও তোমরা, এরকম কথা আমি বলি না, ঠিক আছে? আর এখানে আজকে এই চ্যানেলে আসতে পেরে খুব মানে ভীষণভাবে ভালো লাগছে। এতদিন পরে এত একটা ইন্টারভিউ করলাম। আজকে আমার বাড়িতেই হচ্ছে, হয়তো অন্য ইন্টারভিউগুলো তোমাদের স্টুডিওতে হয়। হ্যাঁ। তো আমাদের টাইমিংটাই ম্যাচ করছিল না। এর আগে অনেকবার কথা হয়েছে, বাট ফাইনালি আজকে ইন্টারভিউটা করতে পেরে মানে পডকাস্ট এটা, তাই তো? পডকাস্ট ইন্টারভিউ করতে পেরে খুব ভালো লাগছে এবং তোমাদের জন্য বেস্ট উইশেস। আরো ভালো, ভালো তোমরা কনটেন্ট বানাও এরকম। থ্যাংক ইউ।
আমরা কিন্তু গায়ককে এখনো অবধি কোনো গান গাইতে বলিনি, এবং গায়কটা সাধারণত গান গাইতে বললে বলে গলা খারাপ। তো আবিরের গলা সত্যিই খারাপ আজকে, তবুও আমরা আবিরের থেকে আজকে একটা গান অন্তত 2 কলি শুনতে চাইবো। শুনে আমরা সেখানেই ভিডিওটা শেষ করব। আমি আবার প্রেমিক হব যদি সঙ্গে তুমি থাকো, আমি আবার মন হারাবো যদি সঙ্গে তুমি থাকো, কিছু দুঃখ সয়ে নেব, মন ভাঙলেও জুড়ে নেব, শুধু আগলে রেখে দাও যদি একবার তোমার সাথে বৃদ্ধ হব, ও একসাথে বৃদ্ধ হব, তোমার সাথে বৃদ্ধ হব, একসাথে বৃদ্ধ হব। তো আজকের ভিডিও কেমন লাগলো লাইক করে জানাতে ভুলবেন না। আর এরকম আরো নানা রকম ইন্টারভিউ পডকাস্ট দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।